এটা হতে পারে, ক্লাসে আবার অ্যাক্টিভ হতে পারি। তো আমরা, আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে না, আমি স্ক্রিন শেয়ার দিয়ে নিচ্ছি। আমরা গত ক্লাসে আসলে একটু মানে অন্য একটা অ্যাডভান্স টপিক নিয়ে কথা বলছিলাম। আমি বলছিলাম যে এসইও মোটামুটি একটা ধারণা আপনাদেরকে দিয়ে দেবো। ইন ডিটেইলে হয়তো এখানে বলা যাবে না, কিন্তু আসলে কোন ক্লাসগুলো মানে কাজগুলো আমাদেরকে করতে হবে এর একটা ধারণা। তো অফ পেজ এসইও নিয়ে আমরা টুকটাক কথা বলা শুরু করছিলাম, কিভাবে লিংক বিল্ডিং করা যায়, ব্যাকলিংক করা যায়। তো ব্যাকলিংকের ওটা থেকে আমরা মোটামুটি কিছু দেখছিলাম। ইন ডিটেইলে আমি একটা মানে শিট আপনাদেরকে দিয়ে দিব, কিভাবে হচ্ছে মানে ব্লগ গিয়ে গিয়ে কমেন্ট করতে হয়, রিলেটেড ব্লগ খুঁজে বের করতে হয়। তারপরে হচ্ছে ফোরাম কিভাবে খুঁজে বের করতে হয়, ফোরামে অ্যাকাউন্ট করা, রেজিস্ট্রেশন করা, তারপরে সিগনেচারটা কিভাবে তৈরি করতে হয়। বেসিক টুকটাক কথাবার্তা হয়েছে, কিন্তু হাতে কলমে এই জিনিসগুলো হচ্ছে আমরা এখনো দেখাই দেয়নি। তো অফ পেজ এসইও প্রয়োজন আমাদের, তার সাথে একটা রিলেটেড টপিক হচ্ছে অন পেজ এসইও। অর্থাৎ আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন ওই ওয়েবসাইটের মধ্যে বা ওয়েবসাইটটা নিয়ে যে এসইওটা করতে হবে, তাতে করে গুগল সার্চ ইঞ্জিন বা সার্চ ইঞ্জিন যেগুলো আছে সেগুলোর যে অ্যালগোরিদম, সার্চ অ্যালগোরিদম, সেটা যাতে আপনার সাথে ইন্টারেকশনটা করতে পারে ভালো করে। তো যেহেতু আমরা ব্লগ সাইট তৈরি করেছিলাম, ব্লগ সাইটে টুকটাক জিনিস ট্র্যাক করে বা হচ্ছে আমরা এখানে গ্যাজেট তৈরি করে কাজ করেছিলাম, তো আমি ওই ট্র্যাকটা যাতে আমাদের কন্টিনিউ থাকে সেজন্য কিভাবে বেসিক কোডগুলা করতে হয় সেটা নিয়ে এইচটিএমএল এর গত একটা ক্লাস আমরা নিয়েছিলাম। এইচটিএমএল এর কোনো অ্যাডভান্স কোডিং আমরা করি নাই, শুধু হেড সেকশনে মেটা ট্যাগ গুলা নিয়ে বিস্তারিত আমরা টুকটাক কথা বলেছিলাম। তো আজকে হচ্ছে আহ আমার, আমি শীট একটা দিতে চাচ্ছিলাম আপনাদেরকে, কিন্তু শীটটা আমি লেখা শেষ করতে পারি নাই। কিন্তু আমি গুগল শিটে হয়তো লিখে লিখে এই জিনিসগুলো একটু মানে কথা বলার চেষ্টা করবো আর কি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আমরা যে ওয়েবসাইটটা বা ওয়েব পেজটা আমরা তৈরি করছি সেটা কিভাবে গুগলের সার্চ রেজাল্টে বা সার্চ ইঞ্জিনের, সার্চ ইঞ্জিন যদি বলি তাহলে আসলে আমরা গুগলকেই টার্গেট করি। কারণ সার্চ ইঞ্জিনের যে মার্কেটটা আছে তার ম্যাক্সিমাম মার্কেটই শেয়ার হচ্ছে গুগলের। তো সার্চ ইঞ্জিন বলতে আমরা গুগলকেই ইন্ডিকেট করি সচরাচর। তো আমরা যে ওয়েবসাইটে তৈরি করছি আমাদের উদ্দেশ্য হচ্ছে ওয়েবসাইটে আমাদের আহ তথ্যগুলা রাখা। আমি প্রথমে যিনি বলছিলাম যে ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্টটা কোত্থেকে শুরু হয়েছে, ডিজিটাল মার্কেটিং এর কনসেপ্টটা শুরু হয়েছে আমরা যে সার্ভিস দিচ্ছি বা পণ্য বিক্রি করছি, আমাদের ইন্টারনেটে আমাদের একটা অস্তিত্ব তৈরি করা, একটা এন্টিটি তৈরি করা। তো এইগুলা হচ্ছে আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করতে পারি অথবা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারি। ওয়েবসাইট বা একটা ব্লগ সাইট, ওইটা কিভাবে আমরা গুগলের সার্চ রেজাল্টে নিয়ে আসব, সেই যে প্রসেসটা, সেই প্রসেসটাকে আমরা বলছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ঠিক আছে, এরপরে আরেকটা কনসেপ্ট যদি আমরা এখানে আনি, অনসাইট এসইও। অনসাইট এসইও এর কথাটার অর্থ হচ্ছে সম্পূর্ণ ওয়েবসাইটটাকে অপটিমাইজ করে সার্চ ইঞ্জিন রেজাল্টে নিয়ে আসা। অনসাইট এসইও হচ্ছে সম্পূর্ণ ওয়েবসাইটটাকে, সেখানে হচ্ছে আমি বলছিলাম যদি আমরা যদি ধরেন এসইও প্রধানত দুই প্রকার, অফ পেজ এসইও এবং অন পেজ এসইও। আর অন সাইট এসইও হচ্ছে এই দুইটা জিনিসকে কম্বাইন করে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে অন সাইট এসইও। যেমন ধরেন আমরা যদি কোনো ওয়েবসাইটে যাই, ধরেন আমার এখানে যে হ্যাকার একটা ওয়েবসাইট আছে, এই যে দেখেন এখানে কিন্তু আমরা সার্টিফিকেট ভ্যালিডেশনের এই প্রসেসটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তাহলে একটা ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেট, অর্থাৎ যে ডাটা যাতে সিকিউর থাকে এর জন্য যে মেথডটা আমরা এড করি, এটা কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইটের যতগুলা পেজ আছে সবগুলা পেজেতে কিন্তু অ্যাপ্লিকেবল। এটা শুধু হোম পেজের জন্য না, সম্পূর্ণ ওয়েবসাইটের জন্য। কাজে এই কাজটা কিন্তু সম্পূর্ণ ওয়েবসাইটের মধ্যে করা হয়। তো এই স্পেসিফিক কিছু কাজকে আমরা বলতেছি অন সাইট এসইও। আর
পেজ নিয়ে যখন কথা বলবো এটা হচ্ছে অন পেজ এসইও, লিঙ্ক বিল্ডিং নিয়ে যখন কথা বলবো এগুলো হচ্ছে অফ পেজ এসইও। এবার যদি আমি অন পেজ এসইও, অন পেজ যদি বলি তাহলে এই ইংরেজি কথাটার বাংলা কি হবে, কেউ একটু বলতে পারেন? অন পেজ কথাটার বাংলা যদি আমরা করি, সরাসরি যেটা অনলাইন ভিত্তিক আর কি, মানে পেজের উপর, মানে পেজের মধ্যে সরাসরি অবস্থান করে এসইও করা। হ্যাঁ, পেজের মধ্যে যেটা করা হয়, অনলাইনে না। কথাটা হচ্ছে যে অনলাইন না, অন পেজ এসইও, মানে একটা পেজের মধ্যে যে অপটিমাইজেশনটা করি আমরা, সেটা হচ্ছে অন পেজ এসইও। এটা কিন্তু একটু বোঝার বিষয় এবং এটা ডিপলি আমাদেরকে বুঝতে হবে। এই যে আমরা স্যাম্পল একটা সাইট নিচ্ছি, আচ্ছা হ্যাকার র্যাঙ্ক সাইট কিন্তু আমার কোনো হ্যাকিং ওয়েবসাইট না, এটা হচ্ছে একটা প্রোগ্রামিং ওয়েবসাইট। এখানে কোড করা হয় এবং এখানে বিভিন্ন কম্পিটিশন করা হয় প্রোগ্রামারদের জন্য, এবং এখান থেকে কিন্তু রিক্রুট করা হয়। ভালো যারা করেন ওনাদেরকে গুগল প্লাস বড় বড় টেক কোম্পানি কিন্তু এখান থেকে রিক্রুট করে নেয়, ঠিক আছে। এখন ধরেন আমি যদি সার্টিফিকেশন কমপ্লিট জবস লেটার বোর্ড, আমি যদি জবসে যাই, ঠিক আছে, দেখেন এখানে মূল ডোমেন হচ্ছে হ্যাকার র্যাঙ্ক, জবস হচ্ছে একটা পেজ, পেজের যে সার্চ একটা কিসে আমরা চলে আসলাম, মানে ওই অংশটা আমরা চলে আসলাম, সার্চটা যদি আমরা কেটে দিই, ঠিক আছে, তাহলে আমরা এই জব পেজের মধ্যে আছি। এই জব পেজের মধ্যে আমরা যে এসইওটা করব, অপটিমাইজেশনটা করব, সেটাই হচ্ছে অন পেজ এসইও। আমরা যদি প্র্যাকটিসে গিয়ে করি, তাহলে ওই প্র্যাকটিস পেজের জন্য আমরা যে এসইওটা করব সেটা হচ্ছে অন পেজ এসইও। ডিফারেন্সটা তো বুঝতে পারছেন? মানে হচ্ছে অন পেজ মানে হচ্ছে স্পেসিফিক একটা পেজে। স্পেসিফিক একটা পেজের মধ্যে যে এসইওটা আমরা করব সেটা হচ্ছে অন পেজ এসইও, ঠিক আছে। আর অফ পেজ এসইও বলতে আমরা কি বুঝি? অফ পেজ এসইও হচ্ছে আহ, আমরা ওই যে ব্যাকলিঙ্ক করার বিষয়টা একটা বলছিলাম না, যেমন আমরা একটা দেখাইছিলাম আপনাদেরকে যে কিভাবে আমরা ইউটিউব চ্যানেলের, আমার যদি কোনো ইউটিউব চ্যানেল থাকে তাহলে ওই চ্যানেলটাকে কিভাবে অন্য পেজে বা অন্য কোনো ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্ক করতে পারি কিছু টুলস এর মাধ্যমে। মনে আছে আপনাদের? হালকা মনে আছে, মানে পুরোটা মনে করতে পারছি না। পুরোটা মনে করতে পারতেছেন না? পুরোটা মনে করতে পারতেছেন, আমরা একটু দেখাই, কোনো সমস্যা নাই। আপনাদের কারো ইউটিউব চ্যানেল আছে? চ্যানেল যদি থেকে থাকে তাহলে লিঙ্কটা আমাকে চ্যাট বক্সে দিতে পারেন। ও হ্যাঁ, দিচ্ছি। কোনো টুলস এর মাধ্যমে এটা করা আসলে এক্সেসিভ করা ঠিক না, কিন্তু একটা উদাহরণের মানে সাথে আমরা এটা দেখাচ্ছি আর কি, কিভাবে আসলে লিঙ্কটা অন্য কোনো ওয়েবসাইটে এটা বিল্ড করতে হয়, ব্যাকলিঙ্কিং করতে হয় আর কি। এটা শোনার নাকি?
আমি লিঙ্কটা কপি করে নিলাম, কপি করে নিয়ে আমাদের শীটে কিছু টুলস আছে, টুলস, ফ্রি টুলস। আমরা এই টুলস এর মাধ্যমে অন্য ওয়েবসাইটে আমাদের ব্যাকলিঙ্ক করতে পারি। মানে এই যে ইউটিউব লিঙ্কটা, ওই লিঙ্কটা এখানে ব্যাকলিঙ্ক করে আসতে পারি। নেম টুলস। টুলসে গিয়ে হচ্ছে শানু ভাই যে লিঙ্কটা দিচ্ছেন, এই লিঙ্কটা যদি আমরা দেই, এন্টার দ্য ইউটিউব ভিডিও লিঙ্ক, লিঙ্কটা পেস্ট করে দিলাম, এখানে ক্যাপচারটা ঠিক করে দিলাম, সাবমিটে ক্লিক করলাম। ওপস, এন্টার ইওর ডোমেইন নেম, এন্টার দ্য ইউটিউব ভিডিও লিঙ্ক। এখানে কোনো কারণে একটা ঝামেলা হয়েছে। পরেরটা দেন, পরেরটা পরেরটা পরেরটা। আপনি তো পুরো চ্যানেলেরটা দিচ্ছেন, চ্যানেলের না, যে কোনো একটা ভিডিও দেন, ধরেন এই ভিডিওটা। ও ভিডিও দেব। ধরেন এই লিঙ্কটা নিলাম, লিঙ্কটা আমরা এখানে কপি করে দিলাম, এটা ঠিক করে দিলাম, সাবমিটে ক্লিক করলাম। এই দেখেন, সে এখানে কিছু ওয়েবসাইট গুলা কিন্তু ভালো মানের না, ঠিক আছে, একবারে ভালো মানের না। এই ওয়েবসাইট গুলাতে তারা ব্যাকলিঙ্ক করছে, কারণ ফ্রিতে আমরা করছি, তো টুলগুলা করে দিয়ে আসছে। এটা আমাদের জন্য, এটা এক্সেসিভ করলে আবার আপনার চ্যানেলের জন্য সমস্যা হবে। বা মাঝে মধ্যে যখন আমাদের ভিউয়ার কমে যায়, বা আমরা চাচ্ছি একটু রেটিংটা বাড়ায় নিতে আমাদের, এটার জন্য হচ্ছে এই এই পদ্ধতিগুলো আমরা মানে কি করে থাকি। এই কথাটা বুঝলাম না, কি বললেন? ভালো না, না কি বললেন? ভালো না বলতে, এই ব্যাকলিঙ্ক গুলো, এই যে দেখেন, লিঙ্ক কিন্তু আপনার লিঙ্ক, এটা আপনার লিঙ্ক কিন্তু না। এখানে আপনার যে ভিডিওটা দিচ্ছেন, ওই ভিডিওটা শেয়ার হয়ে গেছে, দেখছেন কিনা আমি বলতে পারতেছি না, দেখছেন আপনারা? না, এটা কি আচ্ছা, সার্চ মানে করলে এই ওয়েবসাইট গুলোতে ওনার ভিডিওটা শেয়ার হয়ে গেছে নাকি? শেয়ার হয়ে গেছে। এই ওয়েবসাইট গুলোতে যে এই যে .com, এটা কিন্তু দেখেন সিকিউর না এটা, ঠিক আছে। ওয়েবসাইট গুলোতে ওনার যে ভিডিওটা, এই ভিডিওটার একটা ব্যাকলিঙ্ক তৈরি হয়ে গেছে, মানে শেয়ার হয়ে গেছে, এটাই হচ্ছে অফ পেজ এসইও, ঠিক আছে। আমরা অফ পেজ এসইও এর জন্য যে মেথড গুলা, মানে একটা লিংক বিল্ডিং করতে, লিংক লিস্ট তৈরি করতে আমরা যে মেথড গুলা ইউজ করি, সেটাই হচ্ছে অফ পেজ এসইও মানে আন্ডারে চলে আসে। কিভাবে করা যায়? হ্যাঁ হ্যাঁ, আমি কি তাহলে এখন ব্যাংক খাবো নাকি? না না, আপনি ব্যান খাবেন না, ব্যান খাইলে কি আপনার এটা করতাম আমি? ও আচ্ছা। মানে এক্সেসিভ করেন না, মানে দিনে 4-5 বার করে 50টা ওয়েবসাইটে আপনি ব্যাকলিংক করলেন, তাহলে গুগল অ্যালগরিদম, ইউটিউব অ্যালগরিদম তো বলবে, ভাই তুমি চলে যাও, দরকার নাই, তোমার হচ্ছে ভিউয়ার হচ্ছে না, তুমি এখানে ভুল মেথড ইউজ করতেছো, মানে জিনিসটা অর্গানিকলি হচ্ছে না। আপনি এখানে প্রেসার ক্রিয়েট করে ব্যাকলিংক তৈরি করছেন, মানুষকে ডেকে ডেকে নিয়ে আসছেন, তো এটা হচ্ছে ওদের রুলস এর বিরোধী। এই মেথড মানে এই প্রসেস, এই যে ব্যাকলিংক তৈরি করা, এটাকেই বলে হচ্ছে অফ পেজ এসইও। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে আমি দেখলাম যে বিভিন্ন টুল থাকবে, সেই টুলগুলোতে আমার ওই লিঙ্কটা নিয়ে যেয়ে ওখানে হুম। পেস্ট করে দেব, তখন হচ্ছে যে আপনি যেখানে ব্যাকলিংক করলেন স্যার, ওটা একটু লিঙ্কটা দিয়ে দিন স্যার। আচ্ছা, এই লিঙ্কটা আমি দিয়ে দিছি, সমস্যা নাই, এই লিঙ্কটা নিয়ে আমরা পরে কথা বলবো। এই মেথডে কিন্তু ব্যাকলিংক করা ঠিক না, ঠিক না বলতে এটা না করলেই বেটার, ও আচ্ছা ঠিক আছে। আমি কেন বেটার, এগুলা হচ্ছে যেহেতু ফ্রি টুলস এর মাধ্যমে করছি, টুলস এর যে অ্যালগরিদম বা টুলস এর যে প্রোগ্রাম সেটআপ করা আছে, সে শুধু ওদের মাধ্যমে, ওদের এখানেই করবে, বাইরে সে করবে না। তো আমাদের উচিত এসইও আমরা করব আমাদের টপিক রিলেটেড, আমাদের নিশ রিলেটেড। যে ধরেন আমার ওয়েবসাইট হচ্ছে ট্রাভেলিং নিয়ে, আপনি যদি কুকিং কোনো চ্যানেল বা কুকিং কোনো জায়গা থেকে আপনার নিশটা শেয়ার করতে চান, সেখানে কি এটা পপুলার হবে? বা তার মাধ্যমে আপনার এখানে কেউ আসার কোনো সম্ভাবনা আছে কিনা? নাই,
ঠিক আছে, আপনি যদি মনে করেন 2 তলার উপরে কোনো মানে হোন্ডার গ্যারেজ খুলতেন, মানে মোটর বাইক তো মানে মেরামত করার কোনো দোকান যদি আপনি 2 তলার উপরে খোলেন, তাহলে মানে কেউ কেউ উপরে উঠবে বাইক নিয়ে উঠে আপনাকে দেখাবে? এটা পসিবল না। না না না। ঠিক আছে, তো আমরা অফ পেজ এসইওটা করব রিলেটেড যে মানে ওয়েবসাইট গুলা, সেই ওয়েবসাইট গুলাতে, এবং ভ্যালুয়েবল ওয়েবসাইট যেগুলো আছে সেই ওয়েবসাইট গুলোতে। এটার জন্য ওই যে আমরা এখান থেকে সাবস্ক্রিপশন করে নিছিলাম, তারপরে আমরা যে মেইলচিম্পের এটা দেখাইলাম, এটার মারফতে আমরা করতে পারি। ঠিক আছে, যে লিড কালেকশন করছি আমরা, এটার মারফতে অফ পেজ এসইও করতে পারি। লিড গুলা কালেক্ট করলাম, ওইখানে আমি আমার যে ওয়েবসাইটটা বা আমার ব্লগ সাইটটা তাদের কাছে আমি শেয়ার করলাম যে আপনি এটা দেখেন, পড়েন, আমার এখানে আসেন, আমার রিলেটেড আমার যে পেজ গুলো আছে এগুলা পড়েন, এখান থেকে তথ্য নেন। ঠিক আছে, এগুলো হচ্ছে অফ পেজ এসইও। কিন্তু আমরা আজকে অফ পেজ এসইও নিয়ে কথা বলবো না, আমরা আজকে কথা বলবো অন পেজ এসইও নিয়ে, অন পেজ এসইও নিয়ে। কারণ আমরা গত ক্লাসে এইচটিএমএল এ কিভাবে এমবেড করা যায়, আমাদের সার্চ ইঞ্জিন রিলেটেড, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি কি করে একটা মানে এইচটিএমএল পেজে আমাদের ট্যাগ গুলো লেখা যায়, মেটা ট্যাগ গুলো লেখা যায়, ওগুলা গত ক্লাসে আমরা একটু আলোচনা করছিলাম। আচ্ছা, অন পেজ এসইও কেন ইম্পর্টেন্ট, আমরা কেন এই কাজটা করছি, এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাচ্ছি। ভাই গতকালকে একটা মানে শুরুতেই কথা বলছিলাম যে আসলে গুগলের সার্চ রেজাল্টে আমাদের জিনিসটা কখন যাবে, যখন ইউআরএল এ, যখন ইউআরএল এর মধ্যে তারপরে হচ্ছে আমাদের এখানে যে কি থাকবে, এই হেডিংস থাকবে, হেডার গুলো থাকবে, এই হেডার গুলাতে, এবং ধরেন আমরা যে বডি ইউআরএল এ, হেডিংস এ এবং ডেসক্রিপশনে যদি কিওয়ার্ড গুলা থাকে, এই যে কিওয়ার্ড গুলা যদি থাকে, আমি কি লিখছি, হ্যাকারাং লিখছি না, এটা হচ্ছে কিওয়ার্ড। দেখেন এটা ইউআরএল এর মধ্যে আছে, তার হেডিংস এর মধ্যে আছে, এবং তার ডেসক্রিপশনের মধ্যেও আছে। এই যে কিওয়ার্ড রিলেটেড যে কথাবার্তাগুলা, এর জন্য মানে কিভাবে র্যাঙ্কে নিয়ে আসা কিওয়ার্ড ইউজ করে, এর জন্য হচ্ছে আমাদের অন পেজ এসইওটা খুব বেশি গুরুত্বপূর্ণ, কিওয়ার্ড নিয়ে কাজগুলা। এখন কথা হচ্ছে এটা কি আসলে এত সহজ কোনো বিষয় যে আমি কিওয়ার্ড বসায় দিলাম, হেডিংয়ের মধ্যে দিয়ে দিলাম, আমি হেডারের মধ্যে দিয়ে দিলাম, আমি ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড দিয়ে দিলাম, এত সহজ যদি হইতো তাহলে তো ভালোই ছিল, তাহলে তো মানে এত মানে এসইওটা এত মানে কঠিন বলা যাইতো না, বা এসইওর জন্য মানে এত মারামারি করা লাগতো না এই যে কিওয়ার্ড গুলা নিয়ে। ঠিক আছে, আমি বসাই দিলে এটা র্যাঙ্কিং এ চলে আসতো না, এটা এত সহজ না। অন পেজ এসইও একমাত্র কিওয়ার্ড সম্পৃক্ত না, এখানে আরো অনেক বিষয় রিলেটেড, যেমন কপিরাইটিং একটা বিষয় আছে, মিডিয়া একটা বিষয় আছে, লিংকের একটা বিষয় আছে, ইউএক্স ইউজার এক্সপিরিয়েন্সের একটা বিষয় আছে, আর কনভারসেশন অর্থাৎ ডাটা আপডেট করা, কন্টেন্ট আপডেট করা, এগুলার একটা বিষয় আছে। আমি এখানে লিখে দিচ্ছি এগুলা। অন পেজ এসইও কেন ইম্পর্টেন্ট, শুধুমাত্র কিওয়ার্ডের জন্য ইম্পর্টেন্ট না, হ্যাঁ কিওয়ার্ড একটা কি জিনিস, মানে একটা গুরুত্বপূর্ণ জিনিস অন পেজ এসইওর জন্য, কিন্তু এটাই না, এর সাথে আরো অনেক বিষয় জড়িত, কিওয়ার্ডস জড়িত। 2 নম্বরে হচ্ছে কপিরাইটিং জড়িত, তারপরে 3 নম্বরে হচ্ছে মিডিয়া। মিডিয়া বলতে এখানে ছবি এবং ভিডিও এগুলার কথা বলা হয়েছে, এগুলাকে কিভাবে অপটিমাইজ করা যায় এটাও জড়িত অন পেজ এসইও এর ক্ষেত্রে। 4 নম্বরে হচ্ছে লিংকস, লিংক গুলাকে কিভাবে অপটিমাইজ করা যায়, এটাও অন পেজ এসইও এর কাজ। তারপরে ইউএক্স ইউজার এক্সপিরিয়েন্স, যেটা এটাও অন পেজ এসইও এর কাজ।
হচ্ছে কনভারসেশন, কনভারসেশন না কনভার্সন। এগুলো হচ্ছে অন পেজ এসইওর কাজ। এর জন্য অন পেজ এসইওটা এত গুরুত্বপূর্ণ। কিওয়ার্ডের কথা আমি বলছি যে কিওয়ার্ড গুলা কিভাবে আমরা অ্যানালাইজ করে বের করব, এটা হচ্ছে অন পেজ এসইওর কাজ। কপিরাইটিং, আমরা যে কন্টেন্টটা লিখলাম ব্লগের ক্ষেত্রে বা ওয়েবসাইটের ক্ষেত্রে অবশ্যই এখানে টেক্সট হচ্ছে একটা গুরুত্বপূর্ণ বিষয়। টেক্সটের মাধ্যমে আমরা ইনফরমেশন গুলা আমরা কোনো ই কমার্স ওয়েবসাইটে যাই বা কোনো পোর্টফোলিও ওয়েবসাইটে যাই বা কোনো হচ্ছে যদি আমরা উইকিপিডিয়াতে যাই, টেক্সটের বিষয় আছে না, এখানে টেক্সট গুলোর মাধ্যমে তো ইনফরমেশন গুলো আমরা পাচ্ছি। তো কিভাবে কপিরাইট মানে ইউনিক জিনিসগুলো এখানে আমরা লিখবো, এটা হচ্ছে অন পেজ এসইওর গুরুত্বপূর্ণ একটা বিষয়। মিডিয়া, ছবি বা ভিডিও যদি আপলোড করি, ছবি বা ভিডিওর যে ছবির যে এসইও গুলা মানে ইমেজের যে এসইও গুলা কিভাবে অপটিমাইজ করা যায়, সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি করা যায় ভিডিও এবং ইমেজ গুলাকে, এটাও কিন্তু এর জন্য অন পেজ এসইও আমাদের শিখতে হবে বা এ নিয়ে কাজ করতে হবে। লিঙ্কটাকে কিভাবে অপটিমাইজ করা যায়, ইউজার এক্সপিরিয়েন্স, ইউজার একটা জিনিস দেখে এখান থেকে কিভাবে ডাটা নিয়ে তারপরে আমাদের কন্টেন্ট গুলো আমরা অপটিমাইজ করব, এগুলা হচ্ছে অন পেজ এসইওর গুরুত্বপূর্ণ বিষয়গুলা। আচ্ছা ঠিক আছে, এবারে আমি কয়েকটা জিনিস নিয়ে সিরিয়ালে আলোচনা করব, ঠিক আছে? আচ্ছা ভাই, ঠান্ডা লাগছে নাকি? ঠান্ডা প্রচুর লাগছে, কাল রাতে সারা রাত ফ্যান চালাইছে তো, বৃষ্টি ছিল। জি 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 জি। সমস্যা এখন আসলে জিনিসগুলা খুব বেশি মানে ঝামেলা করতেছে। ওকে, আমরা অন পেজ এসইওর ক্ষেত্রে আমি কয়েকটা মানে টপিক নিয়ে সিরিয়ালি আলোচনা করবো, এত ডিটেইল না, আমি বলে দিচ্ছি টপিক গুলা। আপনারা একটু আস্তে আস্তে জিনিসগুলা নিয়ে যদি নাড়াচাড়া করেন তাহলে হচ্ছে এসইওর বিষয়টা কম সময়ের মধ্যে এবং কম বিষয়গুলো নিয়ে একটা ধারণা পেয়ে যাবেন। তারপরে আপনি চিন্তা করতে পারেন হ্যাঁ এসইওতে আপনি নিজেকে ডাইভ দিবেন কিনা, সময়টা দিবেন কিনা। এসইও নিয়ে যদি কাজ করতে আপনি মানে পছন্দ করে থাকেন তাহলে এটাকে আপনি ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। তো প্রথমে আমি বলছি, ডু ইউ হ্যাভ গুগল অ্যানালিটিক্স সেটা, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটা বা ব্লগ সাইটটা এটার মধ্যে গুগল অ্যানালিটিক্স ট্র্যাকিংটা করা আছে কিনা, মানে গুগল অ্যানালিটিক্স এমবেড করছেন কিনা, যোগ করে দিয়েছেন কিনা। আমরা যে ব্লগ সাইটে করছিলাম আপনাদের মনে আছে গুগল মানে অ্যানালিটিক্সটা আমরা যোগ করে দিয়েছিলাম কিনা? জি করছিলাম। ওকে, হ্যাঁ, গুগল অ্যানালিটিক্স দিছিলাম, যোগ করছিলাম কিনা? হ্যাঁ করছিলাম করছি মনে হয়, করছি মনে নাই স্যার। মনে নাই? করছি স্যার। প্রথমে আপনি যখন কাজ করতে যাবেন প্রথমে হচ্ছে এটা না ব্লক। মানে আপনার ওয়েবসাইটের সাথে বা ব্লগ সাইটের সাথে এই গুগল অ্যানালিটিক্সটা আপনাকে যোগ করে নিতে হবে, এটা হচ্ছে প্রথম কাজ। জি। এই যে দেখেন গুগল অ্যানালিটিক্স প্রপার্টি আইডি, আমরা কিন্তু এটা যোগ করে নিয়েছিলাম। কিভাবে করছিলাম মনে আছে? এটা দেখানোর প্রয়োজন নাই, এটা আপনারা দেখে নেবেন। গুগল অ্যানালিটিক্যালে ঢুকতে হবে। ঠিক আছে, গুগল অ্যানালিটিক্সটা আমরা এখানে আমাদের যে ব্লগার সাইটটা আছে ব্লগার সাইটে কিন্তু আমরা এখানে যোগ করে নিয়েছিলাম, ঠিক আছে? এটা হচ্ছে প্রথম কাজ। আপনি কোনো ওয়েবসাইট তৈরি করেন, সেটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে হোক, ব্লগারের মাধ্যমে হোক, উইক্সের মাধ্যমে হোক, ওয়েবলির মাধ্যমে হোক, যে মাধ্যম থেকে আপনি যে ফ্রেমওয়ার্কের মাধ্যমে আপনি ওয়েবসাইট তৈরি করেন বা এইভাবে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়ে কোডিং করেই হোক, প্রথম কাজ হচ্ছে এসইওর জন্য আপনাকে এখানে গুগল অ্যানালিটিক্সটা যোগ করে নিতে হবে। আচ্ছা, তারপরে হচ্ছে
যে কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে চাচ্ছেন এই কিওয়ার্ডটা আপনি বের করছেন কিনা। আচ্ছা, আমাকে একটু কথা বলেন, যখন আমরা ব্লগার সাইট তৈরি করছিলাম, ব্লগার সাইটে কিন্তু আমরা ওই যে নামটা যখন দিছিলাম, এই যে কুকিং নিয়ে করছিলাম, এলইডিপি করছিলাম বা মোবাইল রিভিউ ব্লগ করছিলাম, তখন কিন্তু আমরা বলছিলাম যে এটার মানে হচ্ছে গুগল অ্যানালিটিক্স থেকে আমরা এই নামটা রিসার্চ করে বের করে নেব। এটা কিন্তু মূল ব্লগের যে টাইটেলটা এটা আমরা করছিলাম, কিন্তু অন পেজ এসইও হচ্ছে যে কোনো একটা পেজে আমরা কথা বলতেছি, ওয়েবসাইট আমরা বানাই নিছি, ব্লগ সাইট বা যে কোনো ওয়েবসাইট আমরা তৈরি করে নিছি, ওই ওয়েবসাইটের পেজগুলা নিয়ে আমরা কথা বলছি। একটা নির্দিষ্ট পেজের যে কিওয়ার্ড নিয়ে আমি কথা বলতে চাচ্ছি সেই কিওয়ার্ডটা আমাকে বাছাই করে নিতে হবে। তার জন্য কিন্তু আমি গুগল অ্যানালিটিক্স ব্যবহার করতে পারি। কিভাবে ব্যবহার করতে পারি আপনি দেখেন, আমি গেলাম গুগল অ্যানালিটিক্সে, গুগল অ্যানালিটিক্স হচ্ছে একটা ফ্রি টুল, ঠিক আছে। আপনি যদি সিরিয়াসলি এটা নিয়ে কাজ করতে চান বা আপনি চান এখানে একটা অথেন্টিক রেজাল্ট আসুক, তাহলে এইচরেফ বানানটা ঠিক আছে কিনা আমি বলতে পারতেছি না, এইচরেফ বোধহয়, ঠিক আছে। হচ্ছে একটা পেইড টুল এবং যারা এসইও এর কাজ করেন তারা এটা দিয়েই এই যে মানে ওয়েব মানে কিওয়ার্ড রিসার্চের যে বিষয়টা এটা করে থাকেন, ঠিক আছে। এটা হচ্ছে একটা পেইড টুল, এটা দিয়ে করে থাকেন এবং যারা এসইও কাজ করে এটা সাবস্ক্রিপশন মোটামুটি সবারই আছে। স্যার এটা যে এই স্যার এটা তো আমরা গতকাল ইউজ করছিলাম ওই ওখানে HTML আমরা এখানে অ্যাট্রিবিউট হিসেবে ইউজ করছিলাম, কিন্তু এইচটিএম হচ্ছে একটা টুলস এর নাম, ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে, একটা টুলস এর নাম। সরি, এটা অ্যানালিটিক্স দিয়ে না, এটা আমরা বের করবো কিওয়ার্ড প্ল্যানার দিয়ে। আমরা কিওয়ার্ডটা বের করব বা কিওয়ার্ড রিসার্চটা করব কিওয়ার্ড প্ল্যানার দিয়ে। এখানে আমরা যে কিওয়ার্ডটা দিব, ধরেন আমি যদি এখানে কুকিং দিই বা ট্রাভেলিং দিই, তাহলে কিন্তু এখানে আমরা মোটামুটি যে কিওয়ার্ডটা কোন কিওয়ার্ডের কম্পিটিশনটা কম এটা আমরা একটু অ্যানালিসিস করে এখান থেকে নিতে পারবো। এই যে কুকিং, এই কথাটা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিন আপনারা? জি স্যার। দেখতে পাচ্ছি। এই যে দেখেন এখানে কিওয়ার্ড গুলো আছে, এই কিওয়ার্ড গুলা বাংলাদেশের সাপেক্ষে দেখাচ্ছে, কিন্তু আমরা যদি এটা বাংলাদেশের না আমরা ওয়ার্ল্ড ওয়াইড করে দিতে চাই, এইটা যদি কেটে দেই, সেভ দিয়ে দিই, তাহলে অল লোকেশনসে কিন্তু এটার একটা মোটামুটি, এই যে দেখেন এই কিওয়ার্ডটা কি, এই যে কিওয়ার্ডটা, এটার কি দেখেন এভারেজ মান্থলি সার্চ কেমন হচ্ছে, যে কম্পিটিশন হচ্ছে হাই, এটা নিয়ে আমরা কাজ করতে গেলে আমাদের ঝামেলা হয়ে যেতে পারে, ঠিক আছে। কারণ অনেকগুলা ওয়েব পেজে বা অনেকগুলা বড় বড় প্রতিষ্ঠান এটা নিয়ে মারামারি করতেছে, এটা নিয়ে মারামারি করতেছে, বা আমরা ওদের ব্যাকলিঙ্ক বেশি, ওদের কিওয়ার্ড রিসার্চার বেশি, বা ওরা হচ্ছে অন পেজ এসে হতে অনেক এগিয়ে গেছে আমাদের থেকে, ঠিক আছে, বা ওদের একটা মোটামুটি
সাবস্ক্রাইবার প্যানেল তৈরি হয়ে গেছে। আমি ইচ্ছা করলেই গুগল অ্যালগোরিদমে আমার যে এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করে, আমার রিলেটেড যে ওয়েবসাইট বা আমার যে ব্লগ সাইটটা, ওইটাকে আমি র্যাঙ্কিং করাইতে গেলে অনেক ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, এটা পসিবল না। তো আমরা প্রতিনিয়ত চাইবো মানে ল যেগুলো আছে ওইগুলা নিয়ে কাজ করতে। ঠিক আছে, কম্পিটিশন ল যেগুলো আছে ওইগুলো নিয়ে কাজ করতে। সেক্ষেত্রে আমাদের আরেকটা এক্সটেনশন আছে গুগলের, গুগল সার্চ কনসোল। এখান থেকে অ্যানালাইসিস করলেন, আপনার থেকে অ্যানালাইসিস করে একটা কিওয়ার্ড আপনি বাছাই করে নিলেন, কোন কিওয়ার্ডটা নিয়ে আপনি পেজে লিখতে যাচ্ছেন। ঠিক আছে, আর সার্চ কনসোলে গিয়ে আপনি দেখতে পারবেন লেখার পরে, ধরেন এই যে দেখেন আমার এখানে এমবেড করা আছে জয়িতা ডট ব্লগস্পট, এই যে ব্লগ মানে ব্লগের আইডিটা। ঠিক আছে, এই যে আমার ব্লগ সাইটটা, এই ব্লগ সাইটটা আমি সার্চ কনসোলের সাথে অ্যাড করে নিয়েছি, গুগল সার্চ কনসোলের সাথে। ঠিক আছে, এখান থেকে আমরা কি তথ্য পেতে পারি? এই যে দেখেন পারফরমেন্স, মানে গুগল সার্চ রেজাল্টে কিওয়ার্ড তো আমি এখান থেকে বাছাই করে নিলাম, কিওয়ার্ড বাছাই করে নিয়ে আমি ধরেন পেজে আমি লিখতে মানে লিখছি, একটা পেজ আমার করা হয়েছে, তো এই পেজে সার্চ করে, গুগলে সার্চ করে আমার এখানে কতবার ক্লিক করা হয়েছে, ঠিক আছে, এই ধরনের একটা তথ্য আমি এখানে বের করতে পারবো। পারফরমেন্সে যদি আমরা যাই, এই যে দেখেন টোটাল ক্লিকস, এখানে কতবার ক্লিক করা হয়েছে, ইমপ্রেশন, ঠিক আছে, ওই পেজটা এটা কি আমার 10 নম্বর সার্চ রেজাল্টে ছিল না 12 নম্বর সার্চ রেজাল্টে ছিল, ওই ধরনের একটা তথ্য পাবো। এভারেজ সিটিআর, ক্লিক থ্রু রেট, মানে কি পরিমাণে ক্লিক করা হয়েছে, ওই ধরনের তথ্য, ইন ডিটেইল তথ্য আমরা পেয়ে যাবো গুগল সার্চ কনসোল থেকে। এভারেজ পজিশন, ঠিক আছে, আমার ওই পেজে, যে পেজের মধ্যে আমার আমরা কিওয়ার্ড নিয়ে রিসার্চ করে যে কিওয়ার্ডটা নিয়ে আমরা ব্লগ তৈরি করছি, ওই কিওয়ার্ডের সাপেক্ষে সার্চ করলে পরে আমার যে পেজটা আছে ওই পেজে মানে এভারেজ কি পরিমাণে পজিশন আছে। হয়তো বা ধরলে আমার একটা পেজ একটা কিওয়ার্ডের সার্চে আসছে 2 নম্বরে গুগলের, আরেকটা আসছে 10 নম্বরে। ঠিক আছে, তো এই যে এভারেজ মানে অ্যানালাইসিসটা, ওইটা আমরা এখান থেকে পেয়ে যাব। নিচে যদি যাই, এই যে দেখেন আমার এখানে আসতেছে না, কোয়ারি গুলা এখানে আসবে, মানে কিওয়ার্ড গুলা এখানে আসবে, আমি কোন কিওয়ার্ড নিয়ে কাজ করছি এই কিওয়ার্ড গুলো এখানে আসবে, আর ওই কিওয়ার্ড অনুসারে ক্লিক কতগুলা পড়ছে, এটার ইমপ্রেশন কেমন, আর আমার পেজটার পজিশন কত নম্বরে ছিল, এটা এখানে মানে দেখা। কোয়েরি গিয়ে স্যার এটা যে যে মানে মানুষ আমরা মানুষ কিওয়ার্ড না দিয়ে যে আমরা কিওয়ার্ডটা নিলাম, ওই কিওয়ার্ডটা নিয়ে আমরা একটা ব্লগ সাইট মনে করেন তৈরি করলাম। ঠিক আছে, আমরা ব্লগ সাইটটা আমরা একটা পোস্ট দিলাম, এই যে ধরেন ব্যোমকেশ বক্সী, ঠিক আছে, এটা মনে করেন আমার কিওয়ার্ড, এটা দিয়ে মোটামুটি আমি একটা পোস্ট লিখলাম। এই পোস্টের মধ্যে এই যে এখানে কিওয়ার্ডটা আসবে, আমরা যখন পারফরমেন্সে যাব, এই কিওয়ার্ডের মধ্যে এই কিওয়ার্ডটা সার্চ করে ডাইরেক্ট গুগলে সার্চ করে কতটা ক্লিক পড়ছে, ইমপ্রেশন কেমন, এবং আমার পেজ কত নম্বরে ছিল গুগল সার্চ রেজাল্টে, এই পজিশনগুলো এখানে চলে আসবে। ঠিক আছে, ওই কিওয়ার্ডের সাপেক্ষে আমার পেজ কোনগুলো আছে ওই পেজগুলোর একটা রেফারেন্স আসবে, যে দেখেন পেজে ক্লিক করলে আসবে। যদিও আমার এটা হচ্ছে এই ধরনের সার্চ হয় না ডাইরেক্ট সার্চ করে, এর জন্য আমি আসতেছে না আর কি। তারপরে কান্ট্রি ওয়ারি কতগুলা ক্লিক পড়ছে, ইমপ্রেশন কেমন, কান্ট্রি ওয়ারি পজিশন কেমন, ডিভাইস, মোবাইল ডিভাইস প্লাস হচ্ছে কম্পিউটার বা পার্সোনাল পিসি যে কম্পিউটার যেগুলো আছে এইগুলাতে অনুসারে ভাগ ভাগ করে এই ধরনের ডাটাগুলা আমাদের গুগল সার্চ কনসোল আমাদের বলে দিবে। এটা তো তাহলে দারুণ আমরা জিনিস। জি বলেন। বলতেছি এটা তো দারুণ জিনিস, এত কিছু ডিসক্রিপশন দিয়ে দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, 4 নাম্বার।
কি যে করাইলেন স্যার, কারেন্ট তো চলে গেছিল। কারেন্ট চলে গেছে? চলে গেছিল স্যার 15 মিনিটের জন্য। 15 মিনিটের জন্য সমস্যা নাই, আমরা কথা বলতেছি। আমরা এখানে একটা ডেস্কটপ অ্যাপ ডাউনলোড করে নিছি, ওইটার লিংক আমি দিয়ে দেবো, ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা বলতেছি মানে ক্রাউলিং নিয়ে, গুগল আপনার এটা ক্রাউলিং করবে কিনা। ঠিক জি আছে, তারপরে আমরা আমরা এখানে লিখছি এখন হচ্ছে ইন্ডেক্সিং নিয়ে কথা বলতেছি, অর্থাৎ আপনার যে ওয়েবসাইটটা আপনি বানাইছেন, আপনার আমরা সবাই একটা ব্লগ সাইট বানাইছি না। জি আচ্ছা, এখন দেখি ডাইরেক্ট যদি আমি এটা কপি করি আমাদের ওয়েবসাইট মানে টাইটেল বারে গিয়ে, জি এভাবে আসলো। ঠিক আছে, ডাইরেক্ট চলে গেল। কিন্তু আমি যদি জয়িতা ব্লগ স্পট একটু কপি করি, বা এটা যদি আমি গুগলে গিয়ে সার্চ করি, আমি তো এটা সার্চ বারে দিয়ে দিলাম, গুগলে যাই। এই যে দেখতে দেখতে পাচ্ছেন, জি জি এই যে আমার এখানে কিন্তু লিঙ্কটা চলে আসছে, তারপরে এই যে এখানে হেডার একটা আসছে। জি জি এগুলা মনে হয় কি নিয়েছিলাম, ওই যে লোরেম। লরাম ইপসাম। এই যে দেখেন একটা ডেসক্রিপশনের মধ্যে এখানে একটা চলে আসছে, ফেসবুক পেজ আছে, এটা আমার না, এটা আমার না। এই যে এলইডি প্লেয়ার একটা চলে আসছে, এটা মনে হয় আমরা এখান থেকেই করছিলাম। জয়িতা নামে গিট হাবের একটা এটা বোধহয় আমারই করা নাকি। ঠিক আছে, তাহলে দ্যাটস মিন গুগল আমার এটা ইন্ডেক্সিং করতে পারছে। জি স্যার। ঠিক আছে, গুগল আমার এই যে পেজটা ইন্ডেক্সিং করতে পারছে, মানে সার্চ রেজাল্টে আমার নামটা আসতেছে। এর মানে এটাকে আমি এসইও করতে পারবো। অন পেজ এসইও যদি আমি মেথডগুলো ফুল মানে কোনো কি করি এখানে আমি দেই মেথডগুলো, আমি এখানে ইনভেস্ট করি, তাহলে হচ্ছে এটা র্যাঙ্কিং করানো সম্ভব। মানে এটা ইন্ডেক্সিং যে কনসেপ্টটা গুগলের, এটা এখানে এনাবল করা আছে। যদি না থাকে, অর্থাৎ মনে করেন আমরা এখানে যে রোবটের যে টেক্সট, রোবট ডট টেক্সট অথবা নো ইন্ডেক্স কোনো ট্যাগ যদি থাকে, আমি দিলাম সার্চ করে এনে, এটা এখানে আসতেছে না, তখন আমরা কি করতে পারি? তখন আমরা করতে পারি, আমরা যদি এই যে টুলটা আছে, এই টুলের মধ্যে যদি যাই, গিয়ে যদি এখানে আমরা এই যে পেস্ট করে দিতে হবে, আমাদের এখানে অলরেডি ক্রাউলিংটা স্টার্ট করা আছে। এখান থেকে আমাদের যেতে হবে এই যে ডাইরেক্টিভস, দেখতে পাচ্ছেন? ডাইরেক্টিভস জি নামে স্যার। একটা এখানে অপশন আছে, ওইটাতে ক্লিক করতে হবে। এখান থেকে আপনি ফিল্টারে যাবেন, এই যে ফিল্টার অপশনে যাবেন, ফিল্টার অপশনে গিয়ে আপনাকে সিলেক্ট করে দিতে হবে নো ইন্ডেক্স। মানে হচ্ছে আমার এই পেজে নো ইন্ডেক্স একটা আছে কিনা, নাই। স্ট্রিমিং ফ্রগ বলতেছে আমার এই সাইটের মধ্যে নো ইন্ডেক্স একটা নাই, দ্যাটস মিন গুগলের ইন্ডেক্সিং করার যে অংশটা, সেটা এনাবল করা আছে আমার এটার জন্য। এখন মনে করেন এখানে থাকলো এই যে নো ইন্ডেক্স একটা, এটা এনাবল করা, মানে আমার এখানে ইন্ডেক্সিং করার সিস্টেম নাই, মানে ক্রাউলিং ইন্ডেক্সিং গুগল কিছুই করতে পারতেছে না। তখন আমরা কি করব, এটার সমাধান কি? মানে গুগল সার্চ রেজাল্টে আসার জন্য তিনটা কাজ তো গুগলে করে, ক্রাউলিং করে, ইন্ডেক্সিং করে, তারপরে র্যাঙ্কিং করে আমাদেরকে শো করে এই জিনিসগুলা, অ্যালগরিদম যে কাজগুলা করে। ঠিক আছে, তো এই হচ্ছে না, এখানে নো ইন্ডেক্স যে ট্যাগটা দেয়া, এটা আমি কিভাবে রিমুভ করব? রিমুভ করার জন্য আমাদেরকে যেতে হবে গুগল সার্চ কনসোল, একটা টুল দেখাইছিলাম না, ওই গুগল সার্চ কনসোলে। ওকে, গুগল সার্চ কনসোলে যায়
ইউআরএল ইন্সপেকশন, এখানে গিয়ে যদি সাপোজ মনে করেন এই যে আমার ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটের নো ইন্ডেক্সটা অ্যাক্টিভ করা, আমি চাচ্ছি এটা রিমুভ করে দেওয়ার জন্য। আমি গুগলকে অনুরোধ করব যে গুগল তুমি তোমার যে ইন্ডেক্সে বা এটা আমাকে নিয়ে নাও। এটা কিভাবে করব? জি জি করেন, সার্চ করেন রিট্রিভিং ডাটা ফ্রম গুগল ইন্ডেক্স, এখান থেকে যে রিকোয়েস্ট ইন্ডেক্সিং, জি আমি গুগল সার্চ কনসোলে গেলাম, ইউআরএল ইন্সপেকশনে গেলাম, রিকোয়েস্ট ইন্ডেক্সিং এখানে ক্লিক করতে হবে। ইন্ডেক্সিং রিকোয়েস্টেড, ঠিক আছে, গুগলকে আমি রিকোয়েস্ট করছি, গুগল এটা বলছে আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি এটা কি করা যায়। ঠিক আছে, এই কাজটা আমাদেরকে প্রথম দিকে করে নিতে হবে আমরা যদি কোনো ওয়েবসাইটে এসইও করতে যাই, মানে চেক করে নিতে হবে আর কি। যদি স্যার ইন্ডেক্সিং না থাকে স্যার, সেই ক্ষেত্রে করে হ্যাঁ, নেব আমরা। indexing না থাকে। আপনি সাপোজ মনে করেন নিজে একটা ব্লগ সাইট বা কোডিং করে করলেন, জি কোডিং স্যার। করে এটা আপনি লাইভ করলেন, লাইভ করলে তো এটা ইন্ডেক্সে আসবে না। জি ঠিক আছে, আপনি ব্যাকলিং করতেছেন, এই করতেছেন, সেই করতেছেন, কিন্তু গুগল ইন্ডেক্সে আসতেছে না। এখান থেকে ঠিক আছে, রিকোয়েস্ট করতে হবে। হ্যাঁ, রিকোয়েস্টটা পাঠায়া এটাকে ঠিক করে দিতে স্যার এই হবে। যে কভারেজ কভারেজ এখানে কি জানো দিতে হবে একটু? জি, এটা বলতে যে কভারেজের এখানে হচ্ছে ইন্ডেক্স নট সাবমিটেড ইন সেগমেন্ট, ইন্ডেক্স হয়ে গেছে মানে নাকি? কই কাভারেজ? এই যে কভারেজ এখানে দেখাচ্ছে ইন্ডেক্সড, নিচে নিচে যে কভারেজ ছোট ছোট ওই যে টিক্সেল ছোট ছোট টিক্সেলটা। হ্যাঁ, কাভারেজে বলছে ইন্ডেক্সড নট সাবমিটেড ইন সাইট ম্যাপ। সাইট ম্যাপ একটা অংশ আছে এটা ওয়েবসাইটের, এটা আমরা করি নাই। ঠিক আছে, ইন্ডেক্স মানে গুগলের যে টার্নারগুলো তো বিভিন্ন লিংকে যাবে, এগুলা সেট আপ করে না, কিন্তু আমি সাবমিট করে দিছি, আমার রিকোয়েস্ট আমি সাবমিট করে দিছি। ঠিক আছে, ঠিক আছে। আর হচ্ছে ব্যাকলিং বানাতে হবে গুগলের এই যে ইন্ডেক্সিং অংশে যদি আমাদের ওয়েবসাইটটাকে নিয়ে আসতে চাই, অবশ্যই আমাদের ব্যাকলিং গুলা বাড়ায় নিতে হবে। এখন এখানে একটা কথা আসছে, 4 নম্বর পর্যন্ত আমরা বললাম চেক করলাম। ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমাদের ইন্ডেক্সিং পর্যন্ত আমরা বুঝতে পারলাম আমাদের ওয়েবসাইটটা আছে, মানে ওয়েব পেজটা আছে। ঠিক আছে, ইন্ডেক্সিং পর্যন্ত এটা কমপ্লিট করা আছে। 5 নম্বর যে প্রশ্নটা আসছে, your page targeting the right keyword, এটা অনেকে করে থাকে। ওই যে এই স্টেপ টুলটা বলছিলাম না, এই যে এই স্টেপ, এটার মাধ্যমে তারা করে মানে এটার মাধ্যমে ওনারা করেন। বানানটা ঠিক হয়েছে কিনা, মানে এইগুলা পেইড টুলের মাধ্যমে করেন, যে এই যে কিওয়ার্ডটা সঠিক আছে কিনা এবং কিওয়ার্ডটা ওই পেজের মধ্যে ইউজ করা হয়েছে কিনা। এই কিন্তু পেইড টুল। আর হচ্ছে কম্পিটিটর অ্যানালাইসিস, মানে এই জায়গাতে মানে ওই পেজের মধ্যে, ওই পেজের মধ্যে আপনার যে কিওয়ার্ডটা কি পরিমাণে আপনি ইউজ করছেন, আর কি পরিমাণে আপনার কম্পিটিটর যে ওয়েবসাইট যেগুলো আছে, একটা কিওয়ার্ড নিয়ে তো একটা ওয়েবসাইট না বা একটা ওয়েব পেজ না, হাজার হাজার ওয়েবসাইট, ওনার হাজার হাজার রকমের ওয়েব পেজ তৈরি করতেছেন। ঠিক আছে, তো এই ওয়েব পেজের মধ্যে কি মানে কতভাবে আপনারা কতবার এই ওয়ার্ডটা করছেন, মানে এই কিওয়ার্ডটা ইউজ করছেন, এটা চেক করে নিতে হবে।
এর জন্য হচ্ছে ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার একটা মানে ওয়েবসাইট আছে, এটাতে আমাদের যেতে হবে ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার, ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার। এটা কি জন্য স্যার ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টার টার্গেট? আর ইউর পেজ টার্গেটিং দ্য রাইট কিওয়ার্ড। ঠিক আছে, আপনি একটা ওয়েব পেজে আপনার ওই যে কিওয়ার্ডটা কতবার ইউজ করছেন, আপনার কম্পিটিটরের চাইতে বেশি করছেন না কম্পিটিটরের চাইতে কম করছেন, ও আচ্ছা আচ্ছা। এটা প্রথমে কম্পিটিটর অ্যানালাইসিস করে নেবেন এইচটিএফ দিয়ে। এইচটিএফ দিয়ে এটা পেইড টুল, এটা দিয়ে করলে অথেন্টিক রেজাল্ট আসে। ঠিক আছে, এটা হচ্ছে পিএ ডিএ, তারপরে হচ্ছে আরো অনেক ধরনের স্ট্রাকচার বা অনেক ধরনের অ্যালগোরিদম আছে, ওইগুলা যাচাই বাছাই করে আপনি একটা ওয়ার্ড এটা মানে অ্যানালিসিস করে নিলেন। তারপরে হচ্ছে ওয়ার্ড পেজ কাউন্টারের মাধ্যমে এই যে ওয়েব পেজের মধ্যে আপনি কতবার কতটা ওয়ার্ড ইউজ করছেন এটা অ্যানালাইসিস করা যায়। তো ধরেন এটা কপি করে ওয়েব পেজের ইউআরএলটা কপি করে যদি আমি এখানে দিয়ে দিই কাউন্ট ওয়ার্ডস, এই দেখেন নন কিওয়ার্ডস, এই যে ভ্যাল এটা হচ্ছে 8 বার ইউজ হইছে, এই যে এটা 8 বার ইউজ হইছে। অল কিওয়ার্ড, প্রত্যেকটা কিওয়ার্ড কয়বার ইউজ হইছে দেখাই দিচ্ছে। ঠিক আছে, তো আপনি ধরেন এটা হচ্ছে আপনার কিওয়ার্ড, এই যে আউটপুট, এই কিওয়ার্ডের উপরে ভিত্তি করে আপনি ওয়েব পেজটা তৈরি করছেন। তাহলে আপনি কম্পিটিটরের সাথে অ্যানালাইসিস করতে যাবেন যে কম্পিটিটর কতবার তার ওয়েব পেজ এটা তৈরি করছে আর আপনি কতবার তৈরি করছেন, মানে আপনি কতবার ইউজ করছেন আর আপনার কম্পিটিটর কতবার ইউজ করছে, কোন কোন জায়গায় ইউজ করছে, কিভাবে ইউজ করছে, এগুলা অ্যানালাইসিস একটু করে নিতে হবে। ঠিক আছে, আর একটা অংশ এখানে আছে, এটা বোধহয় এখানে নাই। আমি অংশটা বুঝাইতে পারছি ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টারের বিষয়টা? জি স্যার। আপনি যে কোনো একটা পেজ ওয়েব মানে লিংক এখানে দেন, সে কাউন্ট করে বলে দিবে যে কতগুলা ওয়ার্ড কতবার ইউজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে আমি যদি আমার যে কম্পিটিটর যে ওয়েব পেজ আছে তার ইউআরএলটা দিয়ে তো আমি এখানে বলতে পারবো যে কিওয়ার্ড গুলা, আমি যে কিওয়ার্ডটা নিছি সে ওই কিওয়ার্ডটা তার এখানে কতবার ইউজ করছে। মানে ওয়েব পেজ ওয়ার্ড কাউন্টারটা না, এই যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলছিলাম, কনসেপ্টটা হচ্ছে এটা না, ক্রাউলি বলে পরে তার চলে আসছে। আর ইউর পেজ টার্গেটিং দ্য রাইট কিওয়ার্ড, নিচে আছে, নিচে স্যার। আর ইউর পেজ টার্গেটিং দ্য রাইট কিওয়ার্ড। হ্যাঁ, আর ইউর পেজ টার্গেটিং দ্য রাইট কিওয়ার্ড, আপনার পেজটা আপনি সঠিক কিওয়ার্ডটা টার্গেট করছেন কিনা, মানে এই কন্টেন্টের মধ্যে আপনার কিওয়ার্ডটা আছে কিনা, ওইটা এই স্টেপ দিয়ে আপনি আপনার কম্পিটিটর, অর্থাৎ মনে করেন কম্পিটিটর ওয়েবসাইট কেমনে বুঝবেন, ওই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করলে ধরেন আপনার ওয়েব পেজের র্যাঙ্ক আসতেছে 4 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার, 1 নম্বরে যারা আছে আপনার কম্পিটিটর ওয়েব পেজ না, ওই ওই কিওয়ার্ডটা দিয়ে ওই তারা কতবার ওখানে ইউজ করছে আর আপনি ওয়ার্ড কাউন্টার দিয়ে চেক করে নেবেন আপনি কতবার ইউজ করছেন। বেশিবার ইউজ করার মানে কথাটা কিন্তু এরকম না যে আপনি যদি বেশিবার ইউজ করেন তাহলে আপনার র্যাঙ্কিং বেড়ে যাবে, এটা না, বা তারা বেশি, এটা দিয়ে কি বোঝায়, এখানে বলছে আপনি টার্গেট করছেন কিনা, এটা অ্যানালিসিস করার জন্য এই স্টেপ দিল আর ওয়ার্ড কাউন্টারের এই ওয়েবসাইটটা দিল। এখন বলছে যে হ্যাভ ইউ অলরেডি অলরেডি টার্গেটেড দিস কিওয়ার্ড। এখানে একটা কথা আসছে, ধরেন আপনার ওয়েবসাইটে, এই যে ধরেন আমার এই ওয়েবসাইটে আমি 2-3টা পেজ বা এই যে অ্যাবাউট মি একটা পেজ দিছি, তখন কি হলাম, তখন আমি আমার কম্পিটিটর হয়ে গেলাম, আমার একই ওয়েবসাইটে আমার 2টা পেজ একে অন্যের কম্পিটিটর হয়ে গেল।
হয়ে গেল না? সেক্ষেত্রে কি হবে, যদি একটা পেজের মধ্যে আমার এই কিওয়ার্ডের বিষয়টা বেশি থাকতো, বা আমি একটু ভালো করে ফোকাস করতে পারতাম, আর একটু অথেন্টিক মানে একটু সাজায় মানে এসইও ফ্রেন্ডলি ভাবে আমি এটাকে মানে কি করতে পারতাম, র্যাঙ্ক করাইতে পারতাম, তাহলে কিন্তু এটার মধ্যে আমার এটাকে 2 নাম্বার বা 3 নম্বর বা 1 নম্বর আমি নিয়ে যেতে পারতাম। সেক্ষেত্রে ট্রাফিক জেনারেট বেশি হইতো, হুম, বেশি হইতো না? হ্যাঁ কিন্তু আমার একই ওয়েবসাইটের মানে একই ওয়েবসাইটের কয়েকটা পেজে একই কিওয়ার্ড নিয়ে কাজ করার ফলে আমার যে ট্রাফিকটা আসার কথা ছিল সেই ট্রাফিকটা কিন্তু ভাগ হয়ে গেছে। ভাবা যাচ্ছে, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, সেক্ষেত্রে আমি কিন্তু সর্বোচ্চ ট্রাফিক পাচ্ছি না, আমার কিন্তু লস হয়ে যাচ্ছে। এটাকে বলে কিওয়ার্ড ক্যানাবিলাইজেশন। এটা আপনারা একটু দেখে নিন, এটা খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি একটা ওয়েবসাইটের মানে পেজ গুলাতে আলাদা 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 কিওয়ার্ড নিয়ে আমাদেরকে কাজ করতে হবে। এখানে যদি আমি একটা কিওয়ার্ড নিয়ে কাজ করলাম, তাহলে অন্য পেজে অন্য কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, অন্য বিষয় নিয়ে কাজ করতে হবে, অন্য বিষয় নিয়ে আমাদের আর্টিকেল রিভিউ যা আছে সেগুলো দিতে হবে। একই বিষয় একই কিওয়ার্ড যদি দেই, তাহলে কিন্তু আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পার্সপেক্টিভ থেকে। বুঝাইতে পারছি কথাটা? হ্যাঁ, অনেকে আবার একটা টপিক্স এর ভিতরে মানে সিরিয়ালি লেখে আর কি, মানে হচ্ছে যে একটা প্যাকেজ আকারে যে কয়েকটা পর্ব থাকে, হয়তো একটা টপিক্স কথা বলতেছে আজকে আরে থেকে আপনি যখন হচ্ছে এখানে যখন আপনি একটা হেডিং দিলেন, ঠিক আছে, আর অবশ্যই ইউআরএলটা কিন্তু সেট আপ করা থাকবে। একটা পেজ থেকে যখন আমরা অন্য পেজে যাই, দেখেন এখানে আমার ওই যে এটা মানে পুরো ডোমেইনটা চলে আসছে। আমি অ্যাবাউটে যখন গেলাম, এই যে অ্যাবাউটের একটা এক্সটেনশন এখানে চলে আসছে, তারপরে হেডার আসছে, এখানে কিছু কথাবার্তা আসছে। তো আমি যখন একই কিওয়ার্ড নিয়ে কাজ করতে যাবো, তাহলে এটার হেডিং মোটামুটি আমাকে সাজিয়ে দিতে হবে কিওয়ার্ডটা, ইউআরএল এ হেডিং এ দিতে হবে, ডেসক্রিপশনে দিতে হবে, তারপরে আরো যেভাবে ইউজ করা যায় এসইও ফ্রেন্ডলি ভাবে আমি ইউজ করব। কিন্তু দেখা যাবে আমি আমার কম্পিটিটর হয়ে যাচ্ছি। ঠিক আছে, এটা কিন্তু ব্যাড প্র্যাকটিস, এটা কোনো স্মার্ট প্র্যাকটিস না। আমার ওয়েবসাইটটাকে যদি আমার মানে পুরোপুরি ওয়েবসাইটকে যদি আমার র্যাঙ্ক করাইতে হয়, বা এখান থেকে একটা ভালো মানের ইনকাম জেনারেট করতে হয়, তাহলে হচ্ছে আমি বিভিন্ন ধরনের কিওয়ার্ড নিয়ে এটা রিসার্চ কিভাবে করতে হবে আমি বলে দিচ্ছি আপনাদেরকে। রিসার্চ করে মানে এখানে কিন্তু ওই আলাদা আলাদা কিওয়ার্ড নিয়ে কাজ করতে হবে, তখনই কিন্তু আমাদের পেজ তাকে আমরা র্যাঙ্কিং করাইতে পারবো। গুগলের সার্চে যদি 1 2 3 বা 5 এর মধ্যে থাকে, ওরাই কিন্তু ইনকাম জেনারেট করে, ট্রাফিক জেনারেট করে, বাকিগুলা কিন্তু এসইও করে যাচ্ছে, সারা জীবন এসইও করে যাবে। স্যার পেজ র্যাঙ্কিং হওয়া মানে তো হচ্ছে যে পুরো ওয়েবসাইটে র্যাঙ্কিং হওয়া, তাই না? যেমন একটা পেজ। পুরো ওয়েবসাইট নাও হতে পারে, ওই ওয়েবসাইটের একটা পেজ র্যাঙ্ক হতে পারে। ও আচ্ছা আচ্ছা। এটা কিওয়ার্ডের সাপেক্ষে। আপনি যে কিওয়ার্ডটা দিয়ে সার্চ করছেন, ওই কিওয়ার্ডটা ওই ওয়েবসাইটের কোন পেজে আছে ওই পেজটা শুধু শো করাবে। ঠিক আছে, দেখেন এখানে কিন্তু যে পার্সোনাল ব্লগ, জুপিটার, কপাল বা যে এখানে কিন্তু ফেসবুক ওয়েবসাইট, এখানে কিন্তু এই যে দেখেন শুধু এই অংশটা এখানে হাইলাইট হয়েছে, যে অংশটার মধ্যে কিওয়ার্ডটা আছে, যে পেজের মধ্যে কিওয়ার্ড গুলো আছে সেই কিওয়ার্ড গুলো কিন্তু হাইলাইট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, তো একটা পেজ র্যাঙ্ক করানো একটা ওয়েবসাইট র্যাঙ্ক করানো একটু একটু মানে ডিফারেন্ট দুইটা বিষয়। তো অন পেজ এসইওর কাজ হচ্ছে একটা পেজের মূল কাজটা করা আর কি, পরে এখানে কম্বাইন করে এখানে আরো কাজ করতে হবে। 4 5 মাস তো আর মানুষ এমনি বসে থাকে না, হাজার হাজার মানুষ শুধু এসইও করে যাচ্ছে, ভাই কি করতেছে তারা? তারা আসলে এই কাজগুলোই করতেছে। তারা দেখছে গুগল ব্লগে মানে ব্লগ মানে ক্রাউলিং এখানে আটকে গেছে কিনা, বা এখানে ওই যে কাউন্টার মানে ওই কিওয়ার্ডটা অ্যানালাইসিস করে তারা দেখতেছে কম্পিটিটরের সাথে অ্যানালাইসিস করে তারা এখানে দেখতেছে কিভাবে আরো সুন্দর করে এক্সপ্রেশনটা দেয়া যায়। এই কাজগুলাই তারা কিন্তু করতেছে। ওকে, তাহলে এই পর্যায়টা আমরা শেষ করলাম। ক্যানাবিলাইজেশন এটা যাতে না হয়, আমরা যাতে দুইটা পেজে একই কিওয়ার্ড নিয়ে কাজটা করি, এটা আমাদেরকে একটু দেখতে হবে, ফলো রাখতে হবে, যাতে করে একটা পেজে আমাদের সর্বোচ্চ ট্রাফিক আমরা জেনারেট করতে পারি। তারপরে হচ্ছে 7 নম্বরে যদি আমরা যাই,
ডাজ ইওর পেজ স্যাটিসফাই সার্চ ইন্টেন্ট, যে ইন্টেনশন নিয়ে, যে উদ্দেশ্য নিয়ে কিওয়ার্ডটা সার্চ, মানে কিওয়ার্ড দিয়ে সার্চ করা হয়েছে, সেই উদ্দেশ্যটা আপনার পেজ স্যাটিসফাই করে কিনা। আপনি যেটা নিয়ে সার্চ, আপনারা নিজেরই কিন্তু অনেক সময় হাঁপায় গেছেন যখন ওই যে ক্লায়েন্ট আপনারা দিছে ওইটা নিয়ে তুমি ওই ধরনের লিড জেনারেট করো, আপনি যখন গুগলে সার্চ দিচ্ছেন তখন কিন্তু অনেক সময় দেখা গেছে যে ওয়েবসাইট গুলো আপনার মনের মতন করে সার্চ রেজাল্ট আপনার সামনে আসতেছে না। এরকম হয়েছে না? হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু ওই ওয়েবসাইট গুলা বা ওখানে যারা কাজ করছে বা ডাটা গুলা রাখছে তাদের এসিও তারা ভালো করে করতে পারে নাই, এটা তাদের এসিওর ব্যর্থতা। আপনি সার্চ করলেন কিন্তু আপনি সঠিকভাবে ওই ধরনের কোনো তথ্য বা বা জেনারেট করতে পারে নাই, তাহলে হচ্ছে ওয়েবসাইটের এসিওর ব্যর্থতাই হচ্ছে এটা। এখানে তারা যে কথাটা বলছে, ডাজ ইউর পেজ স্যাটিসফাই সার্চ ইন্টেন্ট। এক্ষেত্রে আমরা 4টা প্যারামিটার নিতে পারি। যেমন একজন মানুষ কোনো কিওয়ার্ড লিখে কখন সার্চ করে, এমনি তো র্যান্ডমলি এসে আমি ঘুম থেকে উঠলাম, এখানে আমি কিছু একটা লিখে সার্চ করলাম, এমনিতেই তো মানুষ সার্চ করে না, করে পুরো ইন্টেনশন নিয়ে করে। কি ইন্টেনশন নিয়ে করে? ইনফরমেশনাল, অর্থাৎ ধরেন কোনো কিওয়ার্ডের আগে পেছনে হাউ টু বা হচ্ছে ওই ধরনের কথা লাগায় দেয়, হাউ ক্যান আই রিড স্মুথলি, ঠিক আছে? এই ধরনের ইনফরমেশন গুলো তারা জেনারেট, মানে ইনফরমেশন গুলো তারা চাচ্ছে ওয়েবসাইট থেকে বের করে নেওয়ার জন্য। আপনারা সার্চ করেন না বিভিন্ন সময় হাউ টু কুক, মানে অমুকটা, হাউ টু কুক এইটা, হাউ টু ডু এইটা, হ্যাঁ, ডব্লিউ ওয়ার্ড ইউজ করি। হ্যাঁ, ইউজার সার্চ করে ওয়েবসাইট থেকে যাতে ইনফরমেশন পায় এর জন্য, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় কাজ তারা যেটা করে ট্রানজাকশনাল, ঠিক আছে? অনেকে অনলাইনে ট্রানজাকশন করেন, ঠিক আছে? সেক্ষেত্রে তারা ব্যাংক লিংকস এর মাধ্যমে করেন। ওকে, তারপরে হচ্ছে কম্পারিজন করেন। কম্পারিজন বলতে মনে করেন যে কি বলবো, দুইটা জিনিসের মধ্যে কম্পারিজন করা, এই জিনিসগুলা কিন্তু তারা ওই যে সার্চ ইঞ্জিনের মাধ্যমে করে থাকেন। আরেকটা হচ্ছে নেভিগেশন। নেভিগেশন হচ্ছে মানে দুইটা জিনিসকে একসাথে নেভিগেট করে দেয়, যেমন নীল প্যাটেল এসিও বা বাংলাদেশ ক্রিকেট একাডেমি। বাংলাদেশ একটা কিওয়ার্ড, ক্রিকেট একটা কিওয়ার্ড, একাডেমি একটা কিওয়ার্ড, এই তিনটা জিনিসকে একসাথে নেভিগেট করে দেয়া, ঠিক আছে? এর আগে কিওয়ার্ড গুলা যেগুলা দেখছিলাম মনে করেন একটা মানে পার্টিকুলার ওয়ার্ড নিয়ে দেখা, ঠিক আছে? কিন্তু এখানে কিন্তু ভেঙে ভেঙে আসতেছে, কারণ একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করে কিন্তু কোনো ইউজার তথ্য পেতে চায় না, তারা একটা মনের মাধুরী মিশিয়ে এখানে কোয়েকশন দিয়ে দেয়, মানে একটা সেন্টেন্সের মতো দেখে আর কি, বড় কিওয়ার্ড লেখে আঁকে। তারা এখান থেকে ইনফরমেশন পেতে চায়, না হলে তারা ট্রানজেকশন করতে চায়, না হলে তারা কম্পারিজন করতে চায়, না হলে নেভিগেট করে তারা এখান থেকে একটা যে কোনো কিছু চায়। মানে কি বলতেছে এই জিনিসগুলা, মানে এই সম্বন্ধে যে তথ্যগুলা যে ওয়েব পেজের মধ্যে আছে, সেই ওয়েব পেজ গুলাকে কিন্তু গুগল সামনে নিয়ে আসে, ঠিক আছে? তো আমাদেরকে সর্ট করে নিতে হবে এই ক্ষেত্রে, কিভাবে ইউজারের কোয়েকশনটাকে আমরা স্যাটিসফাই করতে পারি, ঠিক আছে? এখানে একটা কনসেপ্ট আছে লিড ম্যাগনেট, ঠিক আছে? লিড ম্যাগনেটের কনসেপ্টে যদি যাই, এটা অনেক সময় প্রয়োজন, শুধু বলে দিলাম লিড ম্যাগনেট কথাটা। এটা হচ্ছে আমরা এখানে একটা ফানেল করা হয়, ফানেল, ঠিক আছে? ফানেলে কয়েকটা স্তর থাকে, কিভাবে কোয়েকশন করতে পারে একজন ইউজার, এবং ওই ইউজারের সাপেক্ষে কোয়েকশনের সাপেক্ষে আমার কন্টেন্ট থেকে আমি কিভাবে এটার আনসারটা দিতে পারি, ওইভাবে ফানেল সাজানো হয়, ঠিক আছে? ওই ফানেল সাজানোর কাজটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটাই মানে মোটামুটি এসইও ফ্রেন্ডলি একটা কাজ, মোটামুটি না, গুরুত্বপূর্ণ এসইও ফ্রেন্ডলি কাজ। একটা ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট আছে, তো ওই কন্টেন্ট যদি কোনো উত্তর দিতে পারে না, মানে কন্টেন্ট থেকে যদি ইউজারের মনের মতো কোনো উত্তর মানে বেরিয়ে আসে না, তখন কিন্তু আসলে আমাদের জিনিসটা পুরো বৃথা হয়ে যাচ্ছে। ডাইরেক্ট কিন্তু যে আমি করছি কি, আমি এখানে যেটা বানাইছি ডাইরেক্ট কপি করে এনে বসাই দিছি, ঠিক আছে? তাহলে আমি এখানে একটা টপিক লিখবো, কথা লিখবো, হাজার হাজার কিওয়ার্ড ইউজ করবো, তাহলে শুধু তো এই কিওয়ার্ড লিখে তো কোনো ইউজার সার্চ করবে না, ইউজার হয়তো পার্টিকুলার কোনো কিওয়ার্ড লিখে সার্চ করবে,
ঠিক আছে? তো কিভাবে কিওয়ার্ড বা কিভাবে এই তথ্যগুলা কিভাবে আনসার গুলা দেওয়া যায়, লিড ম্যাগনেট একটা ফানেল তৈরি করে এখানে প্রচুর লোক কাজ করে, এভাবে এসইও ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তৈরি করে ওয়েবসাইটের যে অপটিমাইজেশন আমরা করে থাকি আর কি। আর আমরা যদি যে আমাদের ক্লায়েন্ট যে জয়িতা ব্লগ যেটা আপনি করছেন, সেখানে যদি আমরা লরেন ইপসাম থেকে কপি না করে আমরা যদি আমাদের কিছু ওয়ার্ড যদি দিতাম তাহলে মনে হয় আরো ভালো হতো, তাই না? এটা কন্টেন্টটা আসলে ক্রিয়েট করা উচিত, নিজে ক্রিয়েট করে যদি দেওয়া যায়, ডুপ্লিকেট দিলে এটা ঠিক না আর কি। ডুপ্লিকেট দিলে তো ওই যে যেটার যে ওয়েবসাইটটার হচ্ছে আপনার কি বেশি, অলরেডি ওয়েবসাইটটা র্যাঙ্কিং কোথায় আছে, আপনি যদি ডুপ্লিকেট করে দেন তাহলে কোন সময় আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং এ আসবে না, কারণ তার হাজার হাজার ব্যাকলিং করা, তার এখানে কন্টেন্ট আপডেট হচ্ছে, তার এখানে মানে একটা অনেক ভাবে তাদেরকে এসিও করা হচ্ছে। আপনি যদি ডুপ্লিকেটও মেরে দেন তাহলে কিন্তু এটা হবে না, সবসময় তারটাই আগে থাকবে। এই জন্য আমাদের নিজস্ব কিছু লিখতে হবে। হ্যাঁ হ্যাঁ, নিজস্ব আপনার কন্টেন্ট গুলো নিজের মতো করে দিতে হবে, মানে আমরা যে এবং লরেন কন্টেন্ট যে দিবেন কন্টেন্ট দেওয়ার মধ্যে অ্যানালাইসিস করে দিতে হবে যে ওই যে কি কি কোয়েশ্চেন আসতে পারে আপনার এই কন্টেন্ট থেকে। এটা একার কাজ না, একটা ফার্মের কাজ, ঠিক আছে? অনেক বিষয় আসলে এখানে জড়িত আছে, এসইওটা এত সোজাও না। এই জিনিসগুলা মাথায় রেখেই কিন্তু কাজ করতে হয়, না হলে কিন্তু যে গুগল, আপনি জানেন গুগল লিখে যে গুগলের সাইটটা উপরে আসে, ঠিক আছে? আপনি যদি চান তাহলে আপনার এই সাইট থেকে আপনি নিচে নামাই দিতে পারেন, যদি আপনি একবার সঠিকভাবে এসইও করতে পারেন। কারণ গুগল কি করে, অ্যালগোরিদম কি করে, অ্যালগোরিদম করে সে সবকিছু অ্যানালাইসিস করে দেখে, যেটা হচ্ছে কাছাকাছি যে বিষয়গুলো সেই বিষয়গুলোকে সে কিন্তু ইন্ডেক্স করে র্যাঙ্কিং করা দেয়। গুগল এই কিওয়ার্ড, গুগল যে কিওয়ার্ডটা GWGLE, এই কিওয়ার্ড নিয়ে কাজ করে যদি আপনি সর্বোচ্চ এফোর্ট দিতে পারেন, তাহলে আপনি গুগল লিখে যে কেউ সার্চ দিলে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করছেন সেই ওয়েবসাইটের সামনে চলে আসবে, গুগলের ওয়েবসাইটে আসবে না। হ্যাঁ, গুগল তাদের ওদের অনেক ইঞ্জিনিয়ার জড়িত আর কি এসিও করার জন্য, ওরা তো ওদের গুগলটাই সবসময় সামনে আসে। হ্যাঁ হ্যাঁ, তারা প্রতিনিয়ত এসইও করে যাচ্ছে, কিন্তু আপনি যদি চেষ্টা করেন, এইভাবে আমরা করি না। কারণ এই গুগল এই কিওয়ার্ডটা নিয়ে যদি কেউ এসইও করতে চায়, এটা একটা বুক আমি, ঠিক আছে, এটা করা ঠিক হবে না, ওই মানে যে একজন করতে আছে না, পারবে না। ওদের ইঞ্জিনিয়ার আছে কি যেন, ভারতের একজন যে সুন্দর না কি যেন নাম। সুন্দর পিচাই, উনি হচ্ছে গুগলের সিইও, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু মোটামুটি এসইও তে করা হয়, আমি এত ডিপলি বলছি না, বা কাজ করে দেখাইলে কিন্তু এই দুই একটা ক্লাসের মধ্যে এইভাবে দেখানো সম্ভব না। আমি শুধু জিনিসটা একটু খোলাসা করার চেষ্টা করছি যাতে আপনারা জিনিসগুলো একটু বুঝতে পারেন আর কি। যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, 12 জন আছেন বর্তমানে। কি অবস্থা ভাই, বুঝতেছেন না মাথার উপর দিয়ে যাচ্ছে? দারুণ করছে স্যার, দারুণ দারুণ, রেজাউল ভাই আছেন? আমার তো ভালো লাগতেছে। স্যার কারেন্ট পালাইছিল ওই জন্য একটু সমস্যা হচ্ছে আর কি, মানে আমি সমস্যা কিছু হচ্ছে, আচ্ছা। রেজাউল করিম ভাই, জি স্যার। ঠিক আছে ভাই, কখন আসছেন আপনি ভাই? স্যার আজকে স্যার সেম অবস্থা। আমি আসলাম এই কারেন্ট 5 থাকতেছে না। মিনিট হলো স্যার, 5-10 আচ্ছা, মিনিট হলো। তারপরে হচ্ছে মুখলেস ভাই কি অবস্থা? স্যার আমি ফার্স্ট টাইম স্যার জয়েন হয়েছিলাম 10টার দিকেই, তারপর মাঝখান থেকে আবার স্যার কারেন্ট চলে গেছিল, কেবল আসলো আবার Shit. 10-15 মিনিট আবার কারেন্ট ছিল না, এমন স্যার অবস্থা আজকে। একটু দেখলাম তো ভিডিওটা, দেখলাম মনে হয় বাকি পারবেন। বুঝতে পারছি। মশির ভাই আছেন? মাথার উপর দিয়ে যাচ্ছে, হ্যাঁ মশির ভাই স্যার মাথার উপর দিয়ে যাচ্ছে, জি। স্যার আজকে কি আমাকে স্যার ফোন দেওয়া হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, আমি ফোন ফোন করছিলাম ও আপনাকে। সরি স্যার, রিসিভ করতে পারি নাই। আচ্ছা সমস্যা নাই, একটু আসছেন একটা, কারেন্ট ছিল জি বুঝতে পারছি, ঠিক আছে স্যার, তার সমস্যা কিছুক্ষণ পরে স্যার জয়েন হয়ে গেছে স্যার, কারেন্ট ছিল না স্যার, সমস্যা করতেছে কেন যে আবহাওয়া ভালো না এই পাশে। নেই। বুঝতে পারছি, স্যার একটু প্রেজেন্ট একটু স্যার দিয়ে দিলে, আমি তো স্যার জি জি জি, 10টার আগে যান। দিয়ে দেবো সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার স্যার। আমার কাছে একটু দেন। জি খবর ভাই, হ্যাঁ, স্যার আমারও নাম কিন্তু স্যার খোকন, অতএব আলা স্যার খোকন, উল্লেখ করে পুরোটাই বলবেন। আলা এই মুখলেস খোকন কি তো স্যার, খোকন খোকন ডাক পারি, খোকন গেল কার বাড়ি খুঁজতেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরকম একটা অবস্থা হয়ে গেছে না, আমি স্যার আসলে খালিদ ভাই বলি আর আপনাকে বলি হচ্ছে মুখলেস ভাই। স্যার এমনি বললাম স্যার, মজা করে স্যার, আমি ওই নামটা কথা কথা এখানে স্যার কোনোদিনও স্যার ইউজ করি নাই, বলিও নাই কাউকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। একমাত্র দুজন ছাড়া কেউ জানে না আমার পুরো নামটা, আজকে স্যার বললাম আর কি এমনি মজা করে। তা আমারও ডাক নাম সেম আর কি।
বুঝছি বুঝছি। খালিদ ভাই আপনি, ওয়ালাইকুম আসসালাম, আরিফ ভাই কেমন আছেন? স্যার আছি আলহামদুলিল্লাহ। ঘুম কেমন থেকে উঠলেন নাকি ভাই? স্যার অ্যাকচুয়ালি হয়েছে কি আমি অ্যালার্ম দিয়েছিলাম অ্যালার্ম বাজেনি। বাহ, অ্যালার্ম দিয়েছিলাম অ্যালার্ম বাজেনি। জি জি বুঝতে পারছি। থাকেন আমাদের সাথে তাইলে, জি চাটা ভাই। খান, চাটা খায়া ঘুমটার একটু কি করেন আর জি কি। অবশ্যই সমস্যা নেই আমি ক্লাস করতেছি। আচ্ছা, আহ খালিদ ভাই, যে জিনিসগুলা বলতেছি আর কি, যে জিনিসগুলা হচ্ছে এসিওর পুরা টপিকটা তো বলা সম্ভব না, মোটামুটি যে মানে বেসিক জিনিসগুলা খোলাসা করার চেষ্টা করতেছি। তো কেমন লাগতেছে ক্লাসটা বা টপিক গুলা সাজানোর বিষয়টা একটু যদি বলতেন। আপনি আসছেন কখন? খালিদ হাসান খোকন ভাই। হ্যালো, হ্যাঁ স্যার বলেন। আমি তো ওর বাইরে গেছিলাম তো। ও আচ্ছা আচ্ছা, না আমি বলতেছি ভাই, ওই যে আমরা একটা শিট শেয়ার করছি এখানে, এটা লিঙ্কটা আমি দিয়ে দেবো আপনাদেরকে। হ্যাঁ আসলে হ্যাঁ এসিও নিয়ে টুকটাক কথা বলতেছি আর কি, পুরো জিনিসটা তো দেখানো সম্ভব না। তো আমি একটু হ্যাঁ রিসার্চ হ্যাঁ করেছিলাম, যাতে করে মোটামুটি ভাবে যাতে কনসেপ্টটা একটু ক্লিয়ার করা যায় আর কি। ঠিক আছে, যেহেতু আজকে পরে পরে আসছেন, এটা দেখে নিয়েন আর কি, আর আমাকে একটু কমেন্ট করে জানায়েন ভাই আচ্ছা, কেমন ইনশাল্লাহ হয়েছে। দেখি। জি, কৃষ্ণদা আছেন আমাদের সাথে? কৃষ্ণদা বোধ হয় নাই। স্যার কেমন শিট স্যার? সেটা আমি লিখতেছি আর কি, গুগল ডক একটা নিচ্ছি, এখানে আমি যে জিনিস কথাগুলো নিয়ে এসিও আলোচনা, রিলেটেড। এসিও রিলেটেড, হ্যাঁ। ওকে, ভেরি ইম্পর্টেন্ট ফর মি। মোটামুটি আমি এখানে এই জিনিসগুলো যে কথা বলতেছি একটু নোট করে নিচ্ছি আর কি, আর কিছু না। শেয়ার দিন স্যার আরেকবার। স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এরপরের যে টপিকটা, এরপরের টপিকটা নিয়ে আমি কথাবার্তা বলি। তাহলে এরপরের টপিকটা আমি পাইছি যেটা, is your keyword in the title, is your keyword in the title। ঠিক আছে, আপনি যে কিওয়ার্ডটা নিয়ে পেজটা করছেন বা পেজের মধ্যে লেখালেখি করতেছেন, ওই কিওয়ার্ডটা টাইটেলে আছে কিনা। গতকালকে মনে আছে আমরা যে টাইটেল দিছিলাম আমাদের ওয়েবসাইটের, জি স্যার দেখছিলাম টাইটেল। কি ট্যাগ দিয়ে দিছিলাম মনে আছে? কালকে facebook.com দিছিলাম। হ্যাঁ, টাইটেল ট্যাগের মধ্যেই আমরা আমাদের এই জিনিসটা দিছিলাম। আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যদি যাই, ধরেন হচ্ছে এটাতেই গেলাম, হোম পেজে গেলাম, ঠিক আছে। আমরা যদি এখানে রাইট বাটনে ক্লিক করে ইন্সপেক্টে ক্লিক করি, তাহলে যে মানে কোড গুলা চলে আসবে আমাদের সামনে। এখান থেকে আপনি হেড সেকশনে যান, এই দেখতে পাচ্ছেন আপনারা এখানে হেড সেকশনটা দেখা যাচ্ছে। জি স্যার দেখা যাচ্ছে। এখানে যদি আমরা এই যে এটার মধ্যে ক্লিক করি, যে তীর চিহ্ন যেটা ছিল, এই যে দেখেন মেটা কার্সে টিটিএফ চলে আসছে, মেটা মেটা কার্সে চলে আসছে, নেম চলে আসছে, টাইটেল কই টাইটেল, এই যে দেখেন টাইটেল, তাহলে হ্যাকার র্যাঙ্ক নামটা এই টাইটেলের মধ্যে আছে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা, খুব ছোটখাটো বিষয় কিন্তু ইম্পর্টেন্ট বিষয়, সবাই জানে। এটা মানে মিস্টেক করা যাবে না আর কি, টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। ঠিক আছে, টেকনিক্যালি ওই ওয়ার্ডটা ওখানে লিখে রাখছে টাইটেলে, টেকনিক্যালি লিখে দিছে। আপনি যে কোনো ওয়েবসাইটে যান, আপনি যে কোনো কিছু লিখে সার্চ করেন, যে কি লিখে সার্চ করা যায় একটু বলেন তো, একটা কিওয়ার্ড ফাইবারটা সার্চ করি।
ফাইবার, FIVER, ফাইবার। তারপরে প্রথম হচ্ছে fiverr.com ওয়েবসাইট, গেলাম। ঠিক আছে, এখানে যদি আমরা যে রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে যাই, এই যে হেডের মধ্যে যদি ক্লিক করি, বডির তো জিনিসগুলো আসছে, এটা ক্লিক করলে দেখেন অনেক কাজ করছে এরা। এই যে দেখেন, সব মানুষ লিখছে নাকি অন্যভাবে কিছু? যে এগুলা সব ম্যানুয়ালি লিখছে এগুলা? তারা ফ্রেমওয়ার্ক ইউজ করছে, ফ্রেমওয়ার্ক, হাজার হাজার ফ্রেমওয়ার্ক আছে। আর তারা হচ্ছে যে ব্যাকএন্ডের কাজগুলো করছে। ফাইবার তো হচ্ছে এই অ্যালগরিদম মানে একজনে করে নাই ভাই। টাইটেলের মধ্যে যে দেখেন ফাইবার কথাটা কিন্তু আছে, ফ্রিল্যান্স সার্ভিস মার্কেটপ্লেস ফর বিজনেস। ঠিক আছে, ফাইবার লেখার সাথে সাথে চলে আসছে, এবং এই যে ওই যে এসইও ফ্রেন্ডলি একটা কাজ হয়েছে টাইটেলের মধ্যে, যে ফাইবারের কিওয়ার্ডটা কিন্তু তারা দিয়ে দিছে। তো আমাদেরকে টাইটেলের মধ্যে আমাদের কিওয়ার্ডটা দিয়ে দিতে হবে। 9 নাম্বার নিয়ে যদি আমরা কথা বলি, is your title click worthy? Is your title click worthy? অর্থাৎ টাইটেলটা এমনটা বেছে নিতে হবে যেটাকে ক্লিক করতে মনে চায়। ঠিক আছে, এটার অ্যানালাইসিস আপনারা করতে পারেন যে কিসে গিয়ে, গুগল সার্চ কনসোল যে একটা দেখাইছিলাম না, সার্চ কনসোল। আপনারা যদি পারফরমেন্সে যান, যে আমি কিন্তু এখানে এমবেড করে দিচ্ছি আমার এই ওয়েবসাইটটা, মানে এটার যে হচ্ছে মূল পেজটা, হোম পেজটা, এর আমি কিন্তু এক্সট্রা পেজ এখানে অ্যাড করি নাই, শুধু হোম পেজটা করে দিচ্ছি। হোম পেজটা অ্যাড করাতে এই যে এভারেজ সিটিআর অপশনটা আছে না, এভারেজ সিটিআর অপশনে আপনি গেলে দেখতে পারবেন যেখানে কোন কিওয়ার্ডের উপরে কি পরিমাণে ক্লিক করছে। ঠিক আছে, ক্লিক করা বসছে, ইমপ্রেশন কেমন, আমার কিন্তু নাই কেন, আমার কিন্তু এটা পড়তেছে না, মানে ক্লিক হচ্ছে না। ঠিক আছে, আপনারা এখানে গেলে পরে এই যে এভারেজ সিটিআরে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন, মানে আমাদেরকে লিঙ্ক গুলা এমন কিওয়ার্ড গুলা তৈরি করতে হবে যে কিওয়ার্ড গুলাতে আসলে মানে ক্লিক পড়ে, আর হচ্ছে আই ক্যাচিং করতে হবে, যাতে এখানে গিয়ে মানুষ ক্লিক করার জন্য তার মানে মনে চায় যে আমি এখানে ক্লিক করে এই বিষয়টা বুঝি কি। কারণ এই যে গুগল সার্চ কনসোল এই টুলের মতো কিছু একটা মনে হয় যে ফাইবারে ওরা দিয়ে রাখছে আর কি, এরকম একটা টুল মানে ওরা ইউজ করছে, এমবেডেড, ওখানে দেখা যায় লিঙ্কগুলোতে ইমপ্রেশন ক্লিক এগুলো দেখা যায়। হ্যাঁ, অবশ্যই ইমপ্রেশনের কনসেপ্টটা তো বুঝছেন। ইমপ্রেশনের কনসেপ্ট হচ্ছে যে কি পরিমাণে মানুষ হচ্ছে ওইখানে গিয়ে কে দাঁড়াইলো কিনা বা ক্লিক করলো কিনা, ওই পেজের মধ্যে গিয়ে কত সময় কাটালো, এগুলা কিন্তু মানে একটা করে কি চলে আসে, মানে ইমপ্রেশন বেড়ে যায়। ঠিক আছে, তো কিওয়ার্ড গুলো আমাদেরকে এমন ভাবে তৈরি করতে হবে যে কিওয়ার্ড গুলাকে আমরা লিঙ্ক করব বা টাইটেলে দেব। ঠিক আছে, টাইটেলের কিওয়ার্ড গুলা এমন হতে হবে যাতে এটা মানুষ দেখে বা মানুষের একটা আগ্রহ জাগে এটাতে ক্লিক করার জন্য। আর এটা কম্পিটিশন বা এটার যে একটা অ্যানালাইসিস আমরা করে নিতে পারি। এখন আপনি যা চিন্তা করলেন যে এটা দিয়ে দিয়ে এটা ক্লিক করে দেবে মানুষ, বা এখন মানুষ এটাতে ক্লিক করছে, এই তথ্যগুলো আপনারা পাবেন সার্চ কনসোল থেকে, কি পরিমাণে আপনার টাইটেল গুলাতে মানে ক্লিক করছে, এটা অ্যানালিসিস আপনারা সার্চ কনসোলে গিয়ে করতে পারেন।
you add modifiers to your title? আপনারা টাইটেলের মধ্যে মডিফায়ার ইউজ করছে কিনা এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় এসইওর পার্সপেক্টিভ থেকে। যেমন কয়েকটা ওয়ার্ড আছে, বেস্ট, তারপরে টপ, প্রথম দিকে কিওয়ার্ড গুলা ইউজ করা। এই যে দেখেন, আমরা কোনো ওয়েব পেজ যদি এখানে পেস্ট করে দিয়ে পেজ টাইটেল অপশনে যাই, এই যে দেখেন এখানের মধ্যে ওভার 60 ক্যারেক্টার, বিলো 30 ক্যারেক্টার, ওইভাবে বিলো 2000 পিক্সেল, সেম এজ H1, মানে H1 এ ওই ট্যাগটা আছে কিনা, মাল্টিপল এই ট্যাগটা আছে কিনা, কোন কোন পেজের মধ্যে আছে, এই জিনিসগুলা কিন্তু আমরা এইভাবে সর্ট করে নিতে পারি। ঠিক আছে, তা আমাদের উচিত একটা 60 ওয়ার্ডের যদি মানে কি হয় ধরেন টাইটেল হয়, তাহলে প্রথম দিকে একটা কথা যদি 60 ওয়ার্ডের হয়, মাই নেম ইজ পলাশ, তো আমার কিওয়ার্ড হচ্ছে পলাশ, তো মাই নেম ইজ পলাশ, আমার পলাশ যদি কিওয়ার্ড হয়, পলাশের ইনফরমেশনটা আসতেছে হচ্ছে 4 নম্বরে। ঠিক আছে, তো উচিত হবে আমাদের কোন রকম ভাবে পলাশকে সামনে নিয়ে আসা, মানে কিওয়ার্ডকে সামনে নিয়ে আসা, তারপরে কথাগুলো সাজায় লেখা। এই অংশটা বুঝতে পারছি? স্যার একটু আরেকটু বললে ভালো হতো। ধরেন ইউআরএল এর নাম হবে বা যে টাইটেলটাতে এখানে শো করে না যে ফাইবার ফ্রিল্যান্স সার্ভিস মার্কেট প্লেস, ঠিক আছে, তারপরে এই যে এটা আপওয়ার্ক ইন ডিমান্ড ট্যালেন্ট অন ডিমান্ড, আপওয়ার্ক ইজ হাউ, ঠিক আছে, তারপরে টিএম। এখন এখানে কিন্তু কিওয়ার্ড রিলেটেড তারা দিছে, মানে এগুলো একটু অপটিমাইজ করে নিছে হয়তো বা, ঠিক আছে, এখানে তো এই বড় বড় বিষয়, মানে এরা হচ্ছে রাঘব বল, তাদের ট্রিক্স নিয়ে তো কথা বলা আসলে সম্ভব হচ্ছে না, ইন জেনারেল আমি বোঝাচ্ছি আর কি। মানে যদি টাইটেল বড় হয়, বড় হওয়ার সম্ভাবনা কিন্তু আছে। এই যে দেখেন পেজ টাইটেলের ক্ষেত্রে আমরা স্ক্রিমিং ফ্রগ যেটা, এখানে যে আমরা পেজটা কি করলাম, পেস্ট করে স্টার্ট করলাম, পেজ টাইটেলের ক্ষেত্রে ফিল্টারে গেলে দেখাচ্ছে কিন্তু ওভার 60 ক্যারেক্টার, 30 ক্যারেক্টার, পিক্সেল যা আছে এভাবে সর্ট করা যায়, মানে 60 ক্যারেক্টারের ওভারও টাইটেল দেওয়া যায়। আমাদের কিওয়ার্ডটা থাকতে হবে প্রথম দিকে। আমাদের টাইটেল যদি হয়, ধরেন আমি একটা ওয়েবসাইটে টাইটেল যদি দেই মাই নেম ইজ পলাশ, ঠিক আছে, সেক্ষেত্রে আমার কিওয়ার্ড যদি পলাশ হয়, তাহলে পলাশকে যে কোনো ভাবে সামনের দিকে আনতে হবে, মাই নেম ইজ এই 3টে ওয়ার্ডের আগে আনতে হবে, মানে চেষ্টা থাকবে যাতে আগে আনা যায়, আগে এনে যাতে ইনফরমেশনটা পাস করা যায়। এরকম লিখতে হবে পলাশ ইজ নেম বাই মাই। যাই হোক, একটা উদাহরণ দিলাম আর কি, মানে কিওয়ার্ডটা সামনে আনতে হবে। ঠিক আছে, এটা কপিরাইট যারা প্রফেশনাল কপিরাইটার আছে ওনাদের এই কাজ, কিভাবে সুন্দর করে বিষয়টা সাজিয়ে সামনের দিকে নিয়ে আসা যায় আর কি। এটা হচ্ছে মূলত এই অংশটার যে মুদ্রা কথা। তারপরে হচ্ছে ইজ ইউর পেজ টাইটেল র্যাপড ইন এন H1 ট্যাগ। আপনি যে ওয়েব পেজটা এসইও করতে যাচ্ছেন বা র্যাঙ্কিং বাড়াতে যাচ্ছেন, টাইটেলটা H1 এর মধ্যে আছে কিনা। বলেন তো H1 বলতে কি বোঝায়?
স্যার 11 নম্বরটা যেটা বললেন যে হ্যাভ ইউ ইউজ অল অফ ইউর টাইটেল টার রিয়েল এসটি, এটা কি যেটা বললেন সেটা? এইটাই এটা এই কথাটা আমি আসলে ইংরেজিতে কনভার্ট করতে পারছি না, যে আপনার এটা করে দেবো আমি, সমস্যা পাচ্ছি না, তুমি করছি এখন। এটা না, কথা হচ্ছে এটা না, যে আপনি টাইটেলটা, আপনার যে কিওয়ার্ডটা, এটা টাইটেলের প্রথমের দিকে আনতে হবে। যে টাইটেলটা থাকবে এই টাইটেলের প্রথম আনতে হবে, প্রথম। হ্যাঁ, যদি হ্যাভ ইউ সাইড ক্যারেক্টার হয়, যদি মানে ক্যান ইউ অ্যাড মডিফায়ার্স টু ইওর টাইটেল, আমার টাইটেল যদি কি হয়, টার্গেটেড কিওয়ার্ড হয়, এটা যদি পেজের কিওয়ার্ড হয়, আমি পেজের মধ্যে এই কিওয়ার্ডটা প্রায়োরিটি দিচ্ছি, আমার প্রাইমারি কিওয়ার্ড হিসেবে নিচ্ছি, তাহলে টাইটেলের প্রথম দিকে, মানে এইটার প্রথম দিকে, এই লাইনের প্রথম দিকে এই টাইটেলটা কিভাবে আনা যায় সেটা আমার উদ্দেশ্য থাকবে। এটা আর কি মূল কথা। তারপরে হচ্ছে ইজ ইওর পেজ টাইটেল, wrapped in wrapped in H1 tag। এগুলো ছোট ছোট অ্যাকশন, এগুলো আমাদেরকে নিতে হবে, যে আমাদের টাইটেলে যে কিওয়ার্ডটা থাকবে, এই কিওয়ার্ডটা H1 এর মধ্যে আমরা মানে কি করে দেব। এই যে বলছিলাম না, টাইটেলে থাকতে হবে, তারপরে আমাদের টাইটেলে থাকতে হবে এবং হেডিং এর হেডারে থাকতে হবে, ঠিক আছে? তাহলে টাইটেল হচ্ছে যে হেডারের মধ্যে, হেড সেকশনের মধ্যে যে টাইটেল ট্যাগের ভিতরে আমরা যা লিখছিলাম, তারপরে আবার হেডার হচ্ছে H1 যেটা আমরা বডির মধ্যে লিখছিলাম, তাহলে ওই যে টাইটেল ট্যাগের মধ্যে যে আমরা যা লিখবো সেটাকে আবার H1 ট্যাগের মধ্যেও লিখে দিতে হবে, সেটাই হচ্ছে গুড প্র্যাকটিস। এটা আপনি এখান থেকে মানে বাছাই করে নিতে পারবেন। এখানে যদি আপনি একটা ওয়েব পেজের লিংক আপনার এটা দেন, তাহলে পেজ টাইটেল গুলা কি, যে পেজ টাইটেল গুলা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? আবার এই যে দেখেন H1 এখানে আছে, H1 গুলা কোনগুলো আপনি দেখতে পাচ্ছেন। ঠিক আছে? স্ট্রিমিং ফ্রগ এটা দিয়ে আপনি নিজেদের একটা অ্যানালাইসিস করে নিতে পারছেন। তারপরে হচ্ছে পরেরটা যদি দেই, বলি আমরা ইজ ইওর প্রাইমারি কি ওয়ার্ড ইজ ইন দা মেটা ডেসক্রিপশন। আপনি যে প্রাইমারি কিওয়ার্ডটা সিলেক্ট করছেন সেটা অবশ্যই আপনার মেটা ডেসক্রিপশনে থাকতে হবে। অর্থাৎ আপনি যে কিওয়ার্ডটা, প্রাইমারি কিওয়ার্ডটা নিয়ে আপনি ব্লগের পেজটা লিখছেন, সেটা আপনাদের ডেসক্রিপশনে থাকতে হবে। ডেসক্রিপশন বলতে এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন, এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন। সব কথা তো হাইলাইট করা যায় না, কিন্তু টার্গেটের যে কথাটা, যে কথাটা টার্গেট করা হয়েছে, যে ওয়ার্ডে টার্গেট করা হয়েছে, সেই কিওয়ার্ডটা আপনার মেটা ডেসক্রিপশনে অবশ্যই থাকতে হবে। আপনি যে টার্গেট কিওয়ার্ড নিয়ে চাচ্ছেন ব্লগটা লিখতে, ওই কিওয়ার্ডটা, প্রাইমারি কিওয়ার্ডটা মেটা ডেসক্রিপশনে অবশ্যই থাকতে হবে।